হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব এবং আজকে আমরা কণিক অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। আমাদের সামান্য একটু বাকি আছে। হ্যাঁ, তোমরা কি সবাই টেনশনে আছো রেজাল্টের জন্য? সবাই আসো, আজকে ক্লাসে যারা থাকবে তাদেরকে দোয়া করে দিব, রেজাল্ট ভালো হয়ে যাবে। আজকে ক্লাস যারা লাইভে করবে তাদের জন্য বিশেষ দোয়া থাকবে, বাকিদের জন্যও দোয়া থাকবে। দোয়া তো সবার জন্যই করি, বাট আজকে ক্লাস যারা লাইভে থাকবে তাদের জন্য স্পেশাল দোয়া, তাদের রেজাল্ট বেশি ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আফরিন, তাসমিন, অমিত্র, শাহজালাল, কৌশিক, সন্দীপন, প্রীতিলতা, ভালো আছি। আব্দুল আল মামুন, তুমি কেমন আছো? পারভেজ, আক্তারুল, আনোয়ার, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? টেনশন করার কিছু নাই, যা হওয়ার তো হয়েই যাবে কালকে। টেনশন করার কিছু নাই, ওই একটু উপরওয়ালার নাম নিয়ে আর কি, যদি একটু ওনার সন্তুষ্টি পাওয়া যায়, এছাড়া আর তো কিছু করার নাই। হ্যাঁ, রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে, এখন আসলে আর টেনশন করে কোনো লাভ নাই। তাও আমাদের যতটুকু হাতে আছে যে উপরওয়ালার কাছে চাওয়া, এছাড়া তো আর কিছু করার নাই আপাতত। তো ঠিক আছে, আশা করি সবার রেজাল্ট মন মতো হবে, ভালো হবে। যতটুকু এক্সপেক্ট করতেছো ওই অনুযায়ী যাতে সবার রেজাল্ট ভালো হয়। এইচএসসি পরীক্ষায় তো সবার রেজাল্টই ভালো হওয়া পসিবল, এটা তো আর প্রতিযোগিতামূলক পরীক্ষা না যে ফার্স্ট একজনই হবে বা সেকেন্ড, মানে জিপিএ 5 একজন পাবে, দুইজন পাবে, এরকম তো ফিক্স করা না। তো আশা করি সবার পরীক্ষায় ভালো হবে। হ্যাঁ, সাউন্ডটা একটু চেক দেন। কেন, সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে তো? এই সাউন্ড ঠিক আছে? আমি তো দেখতে পাচ্ছি সাউন্ড ওকে আছে, আমার দিক থেকে সাউন্ড ঠিক আছে। কারো যদি ওয়েব অ্যাপে প্রবলেম হয় তাইলে ফেসবুক থেকে দেখো, বাট আমার দিক থেকে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, সৌরভ, দোয়া থাকলো। ঠিক আছে, তো চলো শুরু করি। তার আগে বলো, গত ক্লাসটা করা আছে? গত ক্লাসটা করা আছে কার কার বলো? গত ক্লাসটা করা আছে কার কার? এই যে লেকচার 3, কনিক লেকচার 3, কি কি পড়াইছিলাম মনে আছে? প্রথমে আমরা উপবৃত্ত কমপ্লিট করছিলাম। প্রথমে আমরা উপবৃত্ত কমপ্লিট করেছি। উপবৃত্ত কমপ্লিট করার পরে আমরা অধিবৃত্ত শুরু করেছিলাম। কার কার মনে আছে? উপবৃত্ত কমপ্লিট করে আমরা, আচ্ছা একটু লাস্টে দেখে আসি। উপবৃত্ত কমপ্লিট করে আমরা অধিবৃত্ত শুরু করেছিলাম। এই যে বলছিলাম যে উপবৃত্তের সমীকরণ একটাই, কন্ডিশন থাকে দুইটা, এ গ্রেটার দেন বি। এই কন্ডিশনের জন্য আমরা 22টা সূত্র শিখছিলাম এবং বি গ্রেটার দেন এ, এই কন্ডিশনের জন্য আমরা 22টা সূত্র শিখছিলাম। তারপরে বলছিলাম যে অধিবৃত্তের বেলায় কন্ডিশনের হিসাব নাই, সূত্রই দুইটা আলাদা। দেখো, অধিবৃত্তের বেলায় সূত্রই দুইটা আলাদা, খেয়াল করে দেখো। এই যে একটা সূত্র হচ্ছে x² / s² - y² / b² = 1, আর একটা y² / b² - x² / s² = 1। তো উপবৃত্তে আমরা যেই সূত্রগুলা শিখছিলাম a গ্রেটার দেন b এই কন্ডিশনের জন্য, সেই সূত্রগুলা অধিবৃত্তে এই সূত্রের জন্য প্রযোজ্য হবে, মানে এই সমীকরণের জন্য। এবং বি গ্রেটার দেন এ এই কন্ডিশনের সূত্রগুলা অধিবৃত্তের y² / b² - x² / s² = 1 এই সূত্রের জন্য প্রযোজ্য হবে। তারপরে আমরা ক্লাসটা ওখানেই শেষ করে দিয়েছিলাম, আশা করি মনে আছে একটুক। ঠিক আছে, তার মানে একটা সূত্র চেঞ্জ ছিল, মনে আছে? এই যে দেখো, অধিবৃত্তের এই সূত্রটা আমি একটু রিমাইন্ড করে দেই। এই যে সমীকরণ, অধিবৃত্তে কিন্তু সমীকরণ দুইটাই আলাদা। প্রথম কথা হচ্ছে, উপবৃত্তের বেলায় মাঝখানে থাকে প্লাস, অধিবৃত্তের বেলায় মাঝখানে মাইনাস। মাইনাসের আগে x² / s² থাকলে উপবৃত্তের a গ্রেটার দেন b ওই কন্ডিশনের সূত্রগুলো বসাবো, আর মাইনাসের আগে y² / b² থাকলে উপবৃত্তের b গ্রেটার দেন এ এই কন্ডিশনের সূত্রগুলো বসাবো। শুধু পার্থক্য হবে একটা সূত্র। কোন সূত্রটা? এই কোন সূত্রটা পার্থক্য হবে ভাইয়া? অধিবৃত্তে আমরা সবাই উৎকেন্দ্রিকতার মান গ্রেটার দেন 1, তার মানে SP/PM গ্রেটার দেন 1।
তার মানে অবশ্যই এখানে এসপি হবে পিএম এর থেকে বড়। এই কথা সত্য। অধিবৃত্তের জন্য প্রথম এমসিকিউ, অধিবৃত্তে উৎকেন্দ্রিকতা 1 এর চাইতে বড়। উৎকেন্দ্রিকতা মানে এসপি বাই পিএম, তাহলে অবশ্যই এসপি হচ্ছে পিএম এর থেকে বড়। এসপি পিএম এর থেকে বড়। তোমরা কি আমার সাথে একমত? একমত। তো দেখো এই যে উৎকেন্দ্রিকতার সূত্রটা, এই সমীকরণের মাঝখানে কি হবে? প্লাস। সবই সেম। উপবৃত্তের বেলায় মাঝখানে ছিল মাইনাস, অধিবৃত্তের বেলায় হবে প্লাস। বি স্কয়ার বাই এ স্কয়ার। আর এটার বেলায় কি হবে? ই সমান √1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। এটাও মনে রাখার একটা টেকনিক আছে। মনে রাখার টেকনিক কি? √1 প্লাস, যেহেতু অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 এর চাইতে বড়, অবশ্যই মাঝখানে প্লাস হবে। এবং এইভাবে মনে রাখতে পারো, মাইনাসের পরে যেটা আছে সেটা উপরে বসবে এবং মাইনাসের আগে যেটা আছে সেটা নিচে। পরেরটা আগে, পরে স্কয়ার নিচে, আর নিচে হচ্ছে আগে স্কয়ার। এই দেখো মাইনাসের পরে আছে বি স্কয়ার, তাহলে বি স্কয়ার বসবে উপরে, আর মাইনাসের আগে আছে স্কয়ার, সেটা নিচে বসবে। অথবা তুমি যে এই কন্ডিশন দিও, ওইটা আসলে অতটা ম্যাটার করে না। এই কন্ডিশন দিয়েও মনে রাখা যায় যে এই সূত্রের জন্য উপবৃত্তের এই কন্ডিশনের সূত্র, তাহলে এই কন্ডিশনের জন্য কি 1 প্লাস বি স্কয়ার বাই স্কয়ার। উপবৃত্তের বেলায় মাঝখানে মাইনাস হইতো, অধিবৃত্তের বেলায় প্লাস। অথবা তুমি এভাবেও মনে রাখতে পারো যে √1 প্লাস পরে স্কয়ার উপরে ডিভাইডেড বাই আগে স্কয়ার। পরেরটা মাইনাসের পরেরটা উপরে থাকবে, আগেরটা নিচে থাকবে। এখানেও সেম দেখা হয় যে মাইনাসের পরে আছে স্কয়ার, তো মাইনাসের পরেরটা উপরে থাকবে, আগেরটা নিচে থাকবে। আরো দুইটা সূত্র আসলে আছে, মনে আছে? উপবৃত্তের বেলায় এ আর বি সমান কি কি ছিল? কার কার মনে আছে? উপবৃত্তের বেলায় একটু মনে করে দেখো। উপবৃত্তের বেলায় এই ছিল √a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর বি ছিল √b স্কয়ার মাইনাস এ স্কয়ার। কার কার মনে আছে? হাত তুলে বলো। এই দুইটা সূত্র কার কার মনে আছে? হ্যাঁ, মনে আছে। তো ভাইয়া অধিবৃত্তের বেলা এই যে মাঝখানে দেখো এই সূত্রগুলা কিন্তু উৎকেন্দ্রিকতার সূত্র থেকে আসছে। তো উৎকেন্দ্রিকতায় উপবৃত্তের বেলায় মাইনাস ছিল, এখানে মাইনাস। তো অধিবৃত্তের বেলায় কি হবে বলো তো? অধিবৃত্তের বেলায় দুইটা হয়ে যাবে মাঝখানে প্লাস, অর্থাৎ দুইটাই একই। একটা হবে √a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর একটা হবে √b স্কয়ার প্লাস এ স্কয়ার। তো ভাই মাঝখানে যদি প্লাস থাকে তাহলে দুইটা সেম না? বলো তো, √a স্কয়ার প্লাস বি স্কয়ার আর √b স্কয়ার প্লাস এ স্কয়ার, দুটো তো একই। মাঝখানে যখন প্লাস, তখন এ স্কয়ার যোগ বি স্কয়ার যে কথা, বি স্কয়ার যোগ এ স্কয়ার একই কথা। তো অধিবৃত্ত শেষ। এই দুইটা পার্থক্য কার কার মনে থাকবে বলো? উপবৃত্তে দুইটা কন্ডিশন আর অধিবৃত্তে আলাদা দুইটা সমীকরণ। এই সমীকরণে উপবৃত্তের a গ্রেটার দেন বি এর সূত্রগুলো বসাবো, আর এই সমীকরণে উপবৃত্তের বি গ্রেটার দেন এই সূত্রগুলো বসাবো, এবং শুধু দুইটা সূত্র আলাদা, আর বাকি 22টার মধ্যে 21টা সেম। উৎকেন্দ্রিকতার সূত্রটা আলাদা। তো উৎকেন্দ্রিকতার সূত্র যেহেতু আলাদা, তাহলে এই এবং বিই এইটাতেও মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। শেষ। এতটুকু ক্লিয়ার মানে আমরা ম্যাথ করতে পারবো। এতটুকু ক্লিয়ার মানে 22টা রুল কি মনে রাখতে হবে? হ্যাঁ, গত ক্লাসে শিখাইছি তো। এখন 22টা মনে রাখতে হবে, কারণ কোনটা যে পরীক্ষায় আসবে তো বলা যায় না। তো আমরা উপবৃত্তে একদম সুন্দর মতো লেকচার 2 পড়ছি, যাতে আলাদা করে তোমার মুখস্থ করা না লাগে। কাজ শেষ। এখন আমরা ম্যাথে যাব। লাস্টে আমরা আরো কিছু জিনিস দেখবো। আচ্ছা, এখন এই যে দেখো, একটু চিত্রগুলা দেখে ফেলো। যে অধিবৃত্তে চিত্রটা এই যে দেখো, এইদিকে একটা এইদিকে একটা। এবং গত ক্লাসে আরেকটা জিনিস বলছিলাম, কার কার মনে আছে? যে বাকি সবকিছু সেম টু সেম, বাট উপবৃত্তে যেটাকে বলে বৃহদাক্ষ, মনে আছে কার কার? সেটাকে অধিবৃত্তে বলে আর অক্ষ, মানে প্রধান অক্ষ। এই যে দেখো, অধিবৃত্তে দুইটা অধিবৃত্ত হয়, যেই পাশে হা করছে ওটাকে বলে আর অক্ষ। উপবৃত্তে ওটাকে বলে বৃহদাক্ষ, আর উপবৃত্তে যেটাকে বলে ক্ষুদ্রাক্ষ সেইটাকে অধিবৃত্তে বলে অনুবন্ধী অক্ষ। শেষ। মনে থাকবে, যখন অধিবৃত্তের ম্যাথ আসবে তখন প্রশ্নে যখন চাইবে আর অক্ষ, তুমি তো সূত্র বসাবা উপবৃত্তের গুলা। তো আর অক্ষের জন্য সূত্র বসবে বৃহদাক্ষের সূত্র, আর অনুবন্ধী অক্ষের জন্য সূত্র বসবে ক্ষুদ্রাক্ষের সূত্র। মনে থাকবে? ফাইন। এখন তোমাদের এই যে দেখো, আগে কিছু ম্যাথ করি, পরে আচ্ছা আরেকটা জিনিস দেখাই। দেখো এই যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। উপবৃত্তের a গ্রেটার দেন b, এই সূত্রগুলো বসবে। এবং এইখানে দেখো অধিবৃত্তগুলো হা করবে x অক্ষের দিকে। তো x অক্ষ হচ্ছে প্রধান অক্ষ বা আর অক্ষ।
আর ওয়াই অক্ষে দেখো হা করে নাই, এই জন্য এটা অনুবন্ধী অক্ষ। আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়ালস টু 1, এই সমীকরণের বেলায় দেখো অধিবৃত্ত দুইটা হা করছে ওয়াই অক্ষ বরাবর, এই জন্য ওয়াই অক্ষ হচ্ছে এবার প্রধান অক্ষ বা আর অক্ষ, আর এক্স অক্ষ হচ্ছে অনুবন্ধী অক্ষ। আর শুধু উৎকেন্দ্রিকতার সূত্রটা আলাদা, বাকি সব কিছু সেম টু সেম। এবং উৎকেন্দ্রিকতার সূত্রটাও খুবই মজার। উপবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা একের সাথে ছোট, এই জন্য এখানে মাইনাস হয়, আর অধিবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা একের থেকে বড়, এই জন্য প্লাস। তো এখানে প্লাস হইলে এই যে সূত্র দুইটা, এই দুইটাতেও প্লাস হয়ে যাবে। উপবৃত্তের বেলায় ছিল মাইনাস, এইবার হয়ে যাবে প্লাস, শেষ। চলো এখন আমরা ম্যাথে যাব, তারপরে আমরা চিত্র রিলেটেড আরো কিছু জিনিস শিখবো। তার আগে আমরা চমৎকার চমৎকার কিছু ম্যাথ করে আসি। প্রশ্নটা তোলো। দেখো গ্রাফে পরাবৃত্ত এবং অধিবৃত্ত একই রকম লাগে না? একই রকম না, আমি দেখাবো এটা একটু পরে, আগে এমসিকিউ গুলো সলভ করে নেই। অসীম তটের ব্যাখ্যা যখন দেখাবো তখন দেখাবো। পরাবৃত্ত আর অধিবৃত্ত এক জিনিস না। দেখো এই যে অধিবৃত্তটা, বলো তো এখানে উপবৃত্তের কোন কন্ডিশন হবে, এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? ভাই আমি আবার বলতেছি, অধিবৃত্তের কিন্তু কোনো কন্ডিশন নাই। অধিবৃত্তের সমীকরণ দুইটাই আলাদা। যখন এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এই ফরম্যাটে থাকে, এই যে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তুমি মনে মনে চিন্তা করে নিবা উপবৃত্তের এ গ্রেটার দেন বি। মনে মনে এটা কোত্থেকে চিন্তা করবো? উপবৃত্ত থেকে। তাহলে উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর জন্য শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি? প্লাস মাইনাস এ কমা 0। এই মনে আছে? প্লাস মাইনাস এ কমা 0। তাহলে খেয়াল করে দেখো এখানে এ এর মান কত? 2। এই দেখো এ এর মান 2, এই যে স্কোয়ার 2 মানে স্কোয়ার, তাহলে এ এর মান 2, আর 9 মানে 3 স্কোয়ার মানে বি এর মান 3। দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। মাইনাসের আগে যখন এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার থাকে তখন এ গ্রেটার দেন বি কন্ডিশন। কেউ আবার ভাইবো না, এই যে অনেকে এই ভুলটা করবে যে ভাই এখানে এ এর মান 2 বি এর মান 3, তাইলে তো বি গ্রেটার দেন এ না। অধিবৃত্তের বেলায় এ বড় নাকি বি বড় এরকম কোনো কন্ডিশন নাই। ফার্স্ট অফ অল সবাই এই জিনিসটা আগে ক্লিয়ার হও যে ভাই এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাসের আগে থাকলেই কন্ডিশন কোনটা? এ গ্রেটার দেন বি। এখানে এ বড় নাকি বি বড়, অধিবৃত্তের বেলায় এ বড় নাকি বি বড় এরকম কোনো কন্ডিশন নাই। মাইনাসের আগে এক্স স্কোয়ার আছে মানে এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনের সূত্র এখানে বসাই দেব। মাইনাসের আগে ওয়াই স্কোয়ার আছে মানে বি গ্রেটার দেন এ, এই কন্ডিশনের সূত্র এখানে বসাই দিব। এই কন্ডিশনগুলো কিন্তু উপবৃত্তের, আমরা উপবৃত্তের ধার করা সূত্রগুলা দিয়ে অধিবৃত্তের ম্যাথ করে ফেলবো, বাট এই কন্ডিশনগুলা কিন্তু অধিবৃত্তের না। কাজেই অধিবৃত্তের ম্যাথ যখন করবা তখন এ এর মান বড় নাকি বি এর মান বড় এগুলা তুমি এখান থেকে দেখবা না। তুমি দেখবা মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার আছে, তার মানে এ গ্রেটার দেন বি, এই সূত্রগুলো বসবে। এখন এ এর মান 2 বি এর মান 3, এটা কোনটা বড় কোনটা ছোট ডাজেন্ট ম্যাটার। তাহলে উত্তর কি? প্লাস মাইনাস 1,0 প্লাস মাইনাস 2,0। বলো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এই জিনিসটা ক্লিয়ার না হলে কিন্তু পরীক্ষায় ম্যাথ করে লাভ নেই, আটকে যাবা। অধিবৃত্তে কোনো কন্ডিশন নাই, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাসের আগে থাকলে অটোমেটিক এ গ্রেটার দেন বি, এই সূত্রগুলো বসবে। এখানে এ এর মান বড় নাকি বি এর মান বড় কিচ্ছু যায় আসে না। আরো কয়েকটা ম্যাথ করি ক্লিয়ার হবে, ওয়েট বলো এখানে কোন সূত্রটা বসবে? সবার আগে ডান পাশে 1 বানাও, ওয়াই স্কোয়ার বাই 4 ভাগ করো 4 দিয়ে। দেখো সবার আগে ডান পাশে কি বানাবা? 1 বানাবা। দেখো 4 দিয়ে ভাগ। মাইনাসের আগে আছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মাইনাসের আগে যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে, এই যে দেখো মাইনাসের আগে যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে তাহলে বি গ্রেটার দেন এ, এই সূত্র বসবে। তাহলে বি গ্রেটার দেন এ, মনে মনে চিন্তা করবা। তুমি সমীকরণ দেখেই কন্ডিশন চিন্তা করে ফেলবা। মাইনাসের আগে এক্স স্কোয়ার আছে মানে বি গ্রেটার দেন এর জন্য শীর্ষবিন্দু 0, প্লাস মাইনাস বি, মনে আছে? তাহলে এখানে এ স্কোয়ার, এই দেখো যে বি স্কোয়ার 4 মানে বি স্কোয়ার, আর এটা মানে আচ্ছা দুটো সেমই 2 স্কোয়ার। দেখো ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বি, আর এক্স এর নিচে যেটা আছে সেটা হচ্ছে এ। তাহলে এখানে বি এর মান কত? 2, বি এর মান 2। তাহলে 0, প্লাস মাইনাস 2, 0, বলো ঘটনা বুঝতেছি কিনা? ঘটনা না বুঝা শুধু ম্যাথ করলে লাভ নাই, আগে বুঝতে হবে যে মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার আছে,
এই ফরম্যাট আছে, তার মানে অটোমেটিক আমরা এ গ্রেটার দেন বি এই কন্ডিশনের সূত্র বসাই দিব। এখানে এ এর মান বড় নাকি বি এর মান ছোট সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা উপবৃত্তের সূত্রগুলোর জন্য আমরা এই জিনিসটা মনে রাখবো। বাট অধিবৃত্তের সমীকরণ দেখেই আমি কন্ডিশন সেট করে ফেলবো। মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার থাকলে এ গ্রেটার দেন বি এর সূত্র বসবে, মাইনাসের আগে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলে বি গ্রেটার দেন এ, এই সূত্রগুলা বসবে। ফাইন, ওকে, আশা করি এইবার আর বুঝতে অসুবিধা হবে না। এখন আমাকে ওয়েট দেখো, একটু ওয়েট। আমরা যে দুইটা ফরম্যাটের অধিবৃত্ত শিখছি, এই দেখো দুইটা ফরম্যাট, এই ফরম্যাট এবং এই ফরম্যাট, এই দুইটারে কিন্তু কেন্দ্র মূল বিন্দু দেখো, এই যে কেন্দ্র মূল বিন্দু, এই যে এটার কেন্দ্রও কি কেন্দ্র কিন্তু মূল বিন্দু। উপবৃত্তের বেলাও মনে আছে, উপবৃত্তের বেলাও স্ট্যান্ডার্ড সমীকরণ যেটা এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, কেন্দ্র কিন্তু মূল বিন্দু। এই যে এই ফরম্যাটের কেন্দ্রও মূল বিন্দু, এই ফরম্যাটের কেন্দ্র মূল বিন্দু। দেখো যখন সমীকরণে শুধু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে চলক হিসাবে, শুধু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, তখন কেন্দ্র হবে মূল বিন্দুতে, একদম উপবৃত্তের মতো। তুমি চিন্তা করো যে তুমি উপবৃত্তের ম্যাথ করতেছো। এখন আমাকে বলো তো এইটার কেন্দ্র কি মূল বিন্দুতে হবে? এটার কেন্দ্র কি মূল বিন্দুতে হবে? এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছাড়াও আরো এক্স সংবলিত রাশি আছে। তুমি এইটা অধিবৃত্ত চিন্তাই করো না, তুমি মনে মনে চিন্তা করো যে এটা উপবৃত্তের ম্যাথ। তো উপবৃত্তের ম্যাথ হইলে তুমি কেমনে করতা? এই যে আগে ফরম্যাট বানাবা, মনে আছে তো গত ক্লাস যারা করছো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 8। দেখো এখন এটাকে হোল স্কোয়ার বানাইতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক যোগ করো, এক যোগ করলে হোল স্কোয়ার হবে, এইদিকেও 8 আর এক যোগ করলে 9, তাহলে দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 9, 9 দিয়ে ভাগ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। তাহলে বলো কেন্দ্র কত? এখন এটা যে অধিবৃত্ত তোমার চিন্তা করার দরকারই নাই, তুমি মনে মনে চিন্তা করো, তুমি মনে মনে চিন্তা করো এটা উপবৃত্ত। তাহলে এখন কেন্দ্র কেমনে বের করবো? এই যে এক্স মাইনাস 1 সমান 0, 0 হইলে এক্স মান 1, আর ওয়াই এর জায়গায় ওয়াই নিজেই আছে, তার মানে ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান 1, এক্স মাইনাস, এই যে মনে আছে কেন্দ্র যদি আলফা কমা বিটা হইতো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, মনে আছে? তাহলে এক্স মাইনাস 1 সমান 0 হইলে এক্স এর মান 1 আর ওয়াই এর জায়গায় ওয়াই নিজেই 0, তাহলে 1,0। কোনটা উত্তর? এ। কে কে বুঝছো বলো? সঠিক উত্তর 1,0। অধিবৃত্তের ম্যাথ যখন করবা তুমি চিন্তা করবা এটা উপবৃত্তের ম্যাথ। মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার থাকলে এ গ্রেটার দেন বি এর সূত্র বসবে, আর মাইনাসের আগে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলে, মানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এটা থাকলে বি গ্রেটার দেন এর সূত্র বসবে, কাহিনী শেষ। ফাইন, এখন আমাকে বলো এটার অ্যান্সার কি হবে দ্রুত দেখো। একটা এটা কি অধিবৃত্ত, হয় দ্বিঘাক্যের সমীকরণ দেওয়া মানে নিয়ামক, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া, উপকেন্দ্র দেওয়া। দেখো উৎকেন্দ্রিকতা দেখেই তো বুঝে ফেলা যায় এটা অধিবৃত্ত। দেখো উৎকেন্দ্রিকতা √5, এটা অবশ্যই 2 এর চাইতে বড়, মানে 1 এর চাইতেও বড়। অধিবৃত্তের সমীকরণ চাইছে। আচ্ছা আমাকে বলো তো একটা কণিকের নিয়ামক দেওয়া, তুমি এটাকে সুন্দর করে সাজাও, 3x মাইনাস, মানে সবকিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 দাও। নিয়ামক রেখার সমীকরণ জানি, উৎকেন্দ্রিকতা জানি, উপকেন্দ্র জানি, আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? ডিরেক্ট এসপি সমান ইপিএম, এসপি সমান ইপিএম, আর কিচ্ছু লাগবে না। এসপি সমান ইপিএম ডিরেক্ট একবারে স্কয়ার করে বসায় দিব, একবারে স্কয়ার করে বসায় দিব, তাহলে √ওভার দিতে হবে না, তাহলে √ওভার দিতে হবে না, তাহলে এসপি স্কয়ার এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই, এই যে এটাকে মনে মনে ধরো আলফা কমা বিটা, মনে আছে তো? এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 8 হোল স্কয়ার সমান উৎকেন্দ্রিকতা স্কয়ার √5 কে স্কয়ার করে দাও, √5 কে স্কয়ার করলে ডিরেক্ট 5 ইন্টু পিএম স্কয়ার, পিএম হচ্ছে এই রেখার লম্ব দূরত্ব 3x মাইনাস 4y মাইনাস 10 হোল স্কয়ার ডিভাইড বাই এক্স এর সহগ স্কয়ার 3 3 9 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার হচ্ছে 16, তাইলে 16 মাইনাস 4 কে স্কয়ার করলে কিন্তু প্লাস 16, 16 9 25,
এখানে 5 আর 25 কাটাকাটি করে ফেলি, 5 আর 25 কাটাকাটি করলে এখানে থাকবে 5। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, এখানে সঠিক উত্তর বাইর করার জন্য, সঠিক উত্তর বাইর করার জন্য আমার কি পুরোটাকে স্কয়ার করার দরকার আছে? একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এই পুরাটাকে স্কয়ার করো অনেক সময় লাগবে না? পুরাটাকে যদি স্কয়ার করো, এরকম ম্যাথ কিন্তু দেখাইছি, অনেক সময় লাগবে। তার চাইতে তুমি একটা জিনিস দেখো, এখানে সবগুলোর ধ্রুবপদ কি আলাদা না? এটা +8, বাম পাশে আনলে -8, এটা 63, এটা 200 -225, এটা 62। সবগুলো সমীকরণের ধ্রুবপদ তো আলাদা, আমরা শুধু ধ্রুবকটা বাইর করি, কারণ এটা তো রিটেন না, এটা তো এমসিকিউ। দেখো এখানে ধ্রুবক কত হবে, দেখো এই যে এখানে, এখানে তুমি যদি স্কয়ার করো, এটাকে স্কয়ার করলে 1 প্লাস এটাকে যদি স্কয়ার করো 18 64 ইকুয়ালস টু নিচে 5, এটাকে স্কয়ার করলে 10 করে 100। কিছু বুঝতেছো? খেয়াল করে দেখো, এই যে এইখানে কত, খেয়াল করে দেখো এইখানে কত, এখানে হচ্ছে 1 কে স্কয়ার করলে 1, 18 স্কয়ার করলে কত 64, আর এখানে কত থাকতেছে, এখানে স্কয়ার করলে কত 100। আচ্ছা এই 5 দিয়ে এদিকে গুণ হবে, এখানে ডাইরেক্ট ভাগ করে দিলে আবার উত্তর মিলবে না, কারণ এখানে এইটাকে আগে 5 দিয়ে এদিকে গুণ করে তারপরে আমার এখানে স্কয়ার করতেছি উপরে 100, নিচেরটা ডাইরেক্ট আগে গুণ করে দিব। দেখো 65 ইন্টু 5 সমান 100। এইখানে আমার এই যে এটা এটার সাথে গুণ হবে, কাজে ডাইরেক্ট এখানে ভাগ করে দিলে কিন্তু এটা স্কয়ার, নিচেটা ডাইরেক্ট এইভাবে মিলবে না পরে। তাহলে 5 5 6 30, 325, 325 সমান 100, কাটাকাটি করলে থাকে 225। দেখো 225 একটা অপশনই আছে, এই যে 225 শুধুমাত্র একটা অপশনই আছে। কিছু বুঝছো? তুমি কিন্তু চাইলে পুরোটাকে স্কয়ার করতে পারো, যেটাকে স্কয়ার করে উত্তর মিলাইতে পারো, বাট এখানে ধ্রুবপদ, এটাকে আমি স্কয়ার করবো, এইদিকে এটা দিয়ে আর গুণন করে দিছি, আর গুণন করলে দেখো এখানে 1, আর এখানে কত 18 64 65, 65 গুণ 5। দেখো এখানে কিন্তু 5 দিয়ে ডিরেক্ট এটাকে ভাগ করা যাবে না, কেউ এটা দিয়ে ডিরেক্ট এটাতে ভাগ করো না, কারণ এখানে আরো অনেক পদ আছে, ভাগ করলে তো পুরোটাকে ভাগ করতে হবে। তো আমি ডিরেক্ট এটাকে গুণ করে দিছি, খেয়াল করে দেখো এই যে এখানে 1 আর 18 64 65, তো 5 দিয়ে পুরোটাকে গুণ, এটাকে গুণ, আর এইদিকে এটাকে স্কয়ার করলে 100 আসবে। তাহলে এই যে দেখো 325 থেকে 100 গেলে 225। বাট কেউ যদি এনে 100 কে 5 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আরো অনেকগুলা পদ আছে, অনেকগুলা পদ আছে, ভাগ করলে পুরোটাকে ভাগ করতে হবে, তো পুরোটাকে তো আমি ভাগ করতেছি না, এই জন্য 5 দিয়ে এদিকে আর গুণন। বাট কেউ যদি চাও যে না এটা আসলে ওইভাবেও কঠিন হবে না, তুমি শুধু x স্কয়ার মিলালে তো হয়। দেখো এখন মনে করো যে কারো মাথায় এটা ঢুকলো না, কোনো সমস্যা নাই, আরো সহজ বুদ্ধি আছে। কি সহজ বুদ্ধি? তুমি শুধু x স্কয়ার মিলাও, ধরো তুমি এটা মিলাও না, তুমি শুধু x স্কয়ার মিলাও, দেখো শুধু x স্কয়ার মিলাও। কেমনে মিলাবা? এই যে এখানে স্কয়ার করলে হবে x স্কয়ার, এই যে x স্কয়ার, আর গুণন আছে 5 দিয়ে, 5 দিয়ে আর গুণন করে দাও 5x স্কয়ার। এই যে এখানে এটাকে স্কয়ার করলে হবে x স্কয়ার, 5 দিয়ে আর গুণন করলে 5x স্কয়ার, আর এই যে এখানে আছে 3x কে স্কয়ার করলে 9x স্কয়ার। এখন বলো কি থাকে? এই যে 5 দিয়ে কিন্তু এদিকে আর গুণন হবে, x এর উপরে স্কয়ার x স্কয়ার, 5 দিয়ে গুণ করলে 5x স্কয়ার, আর 3x কে হোল স্কয়ার করলে 9x স্কয়ার, কাটাকাটি করলে কি থাকে দেখো, কাটাকাটি করলে থাকে 4x স্কয়ার। এইবার কে কে বুঝছো বলো? আগেরটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছিল এটা আরো সহজ হইলো না? এইবার বুঝছো কিনা যে ভাই আমার এমসিকিউতে তো পুরাটা বাইর করার দরকার নাই? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ওকে ওকে ওকে, ঠিক আছে ফাইন। এখন এইটা দেখো, আগে বলো এটা কোন কন্ডিশন, বি গ্রেটার দেন এ নাকি এ গ্রেটার দেন বি? এই কন্ডিশন ঠিকঠাক মতো না ধরলে কিন্তু সর্বনাশ। দেখো ওয়াই স্কয়ার মাইনাসের আগে আছে, মাইনাসের আগে ওয়াই স্কয়ার, মনে মনে ডিরেক্ট বি গ্রেটার দেন এ। তাহলে এখন আগে ফরম্যাট বানাও, 2 দিয়ে ভাগ, ডান পাশে 1 বানাইতে হবে, ডান পাশে কি বানাইতে হবে 1 মাইনাস x স্কয়ার, কিছু নাই মানে 1, 2 এ 2 কাটা, আচ্ছা 1 লিখে রাখি, ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু কত 1। তাহলে দেখো এই যে 2 মানে হচ্ছে b স্কয়ার, 2 মানে b স্কয়ার, এটাকে লিখে হবে মনে মনে √2 হোল স্কয়ার, আর 1 কে লিখেছে 1 স্কয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখো b এর মান কত, এই যে y এর নিচে যেটা আছে এটা হচ্ছে b, আর x এর নিচে যেটা আছে এটা হচ্ছে a। তাহলে b গ্রেটার দেন a, এই কন্ডিশনের জন্য উৎকেন্দ্রিকতার সূত্র কি? এখানে অবশ্যই মাইনাসের জায়গায় প্লাস। দেখো a স্কয়ার বাই b স্কয়ার, এই যে এটার জন্য কিন্তু এই যে মনে মনে চিন্তা করে দেখো,
আমরা যখন উপবৃত্তের বেলায় মনে রাখতাম তখন এভাবে মনে রাখতাম, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এখানে ছোট হচ্ছে এ, বড় হচ্ছে বি। আর অধিবৃত্তের জন্য মনে রাখতে পারে এভাবে যে মাইনাসের পরে যেটা আছে ওইটা উপরে, আর মাইনাসের আগে যেটা আছে এটা নিচে। দেখো শেষ। রুট ওভার অফ 1 প্লাস এ স্কোয়ার, স্কোয়ার করলে 1, আর এটাকে স্কোয়ার করলে 2, তাহলে রুট 3/2, রুট 3/2। সঠিক উত্তর ডি, সঠিক উত্তর রুট 3 ও আচ্ছা আচ্ছা সরি, এই এটা তো পুরোটার মধ্যে রুট থাকবে, সরি সরি সরি, পুরোটার মধ্যে তো রুট থাকবে, তাহলে রুট 3/2 যোগ করলে এটা তো পুরোটা নিচের মধ্যে রুট নাই, দেখছো গোলক ধাঁধা, উত্তর দেখেও গোলক ধাঁধা মনে হয়, এটা তো না, সঠিক উত্তর এইটা। রুট ওভার তো পুরোটার মধ্যেই থাকবে, এই যে পুরোটার মধ্যে রুট থাকবে, হবে 3/2, রুটের মধ্যে 3/2। এইটা দ্রুত সবার পারা উচিত, এটার পোল দিলাম না, এগুলো সবাই পারবা, এটার পোল দিলাম না, দেখি সবাই করো। এটা পোল দেওয়ার মতো কিছু কোনো ম্যাথ না, এটা পোল দেওয়ার মতো কোনো ম্যাথ না, এগুলো সবার পারা উচিত। দাদা এইটা ওইটার উৎকেন্দ্রিকতা একসাথে ছোট আসছে না তো, ছোট না তো, এই রুট ওভার অফ 3/2 এটাকে বর্গমূল করলে একের সাথে 3/2 কে বর্গমূল করলে এটা একের সাথে বড় হবে, এটা একের সাথে ছোট না। হ্যাঁ মানে এইটা বলো, এইটা কন্ডিশন দেখো, এক্স স্কোয়ার আছে আগে, মাইনাস আর আগে আছে এক্স স্কোয়ার, তাহলে এ গ্রেটার দেন বি, উপবৃত্তে যেই সূত্রগুলো এ গ্রেটার দেন বি এর জন্য সেটা এখানে প্রযোজ্য হবে। 2 দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ার বাই 2 দিয়ে কাটা 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই, দেখো 2 দিয়ে ভাগ করলে উপরে থাকবে 4, 2 দিয়ে ভাগ করলে উপরে 4, উপরের 4 নিচে নেমে যাবে 1/4। এই বুঝতেছো তো, 2 দিয়ে ভাগ করলে থাকবে 4y স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারের শক তো 1 বানাইতে হবে, মানে 4 নিচে নেমে যাবে, হয়ে যাবে 1/4। তাহলে এখানে খেয়াল করে দেখা হয় যে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে ই সমান রুট ওভার অফ 1 প্লাস এই কন্ডিশনের জন্য বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এগুলো মনে মনে করবা 1 প্লাস বি স্কোয়ার, এই যে 1/4, বি স্কোয়ার হচ্ছে 1/4, আর এ স্কোয়ার হচ্ছে 1, এই যে 1, এটা হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ারের মান 1, বি স্কোয়ারের মান 1/4, তাহলে 1 দিয়ে তো ভাগ করার দরকার নাই, কত থাকবে 1/4, তাহলে 4 আর একে 5, রুট ওভার অফ 5/4, 4 কে বর্গমূল করলে কত 2, এটাকে বর্গমূল করলে হবে রুট 5/2, রুট 5 4 কে বর্গমূল করলে 2। বলো তো সবাই বুঝতেছো কিনা? বাকি সব সেম, তাহলে আমাকে বলো তো এতটুকু যারা বুঝতে পারছো বাকি সবই পারবা, বাকি সব সেম, আমি খালি উৎকেন্দ্রিকতার গুলা প্র্যাকটিস করাই দিলাম। উপকেন্দ্র, শীর্ষবিন্দু, অধিবৃত্তের কোনো ম্যাথ যদি আসে তুমি চিন্তা করবা যে এটা উপবৃত্ত, উপকেন্দ্রিক লম্বচাক, উপকেন্দ্রের স্থানাঙ্ক চাক, শীর্ষবিন্দু, অক্ষ, খালি বৃহদাক্ষকে তারা বলবে আরক্ষ, আর ক্ষুদ্রাক্ষকে বলবে অনুবন্ধী অক্ষ, বাকি সবই সেম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ফাইন। এরপর এই যে পারবা এগুলা, বলো এগুলা পারবা না? পারবা। দেখো প্রশ্নগুলো একটু দেখো, এই যে আচ্ছা এটা করে দাও, এটা উপকেন্দ্র করি, চলো প্রশ্নটা দেখে বলো কোন কন্ডিশন হবে, প্রশ্ন দেখে এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ, বলো দেখেই চিনতে পারতে হবে। অধিবৃত্তে কিন্তু এ এর মান আর বি এর মান দেখে বাইর করা যাবে না, এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ, এটা সমীকরণ দেখে বলতে হবে, এ এর মান আর বি এর মান বের করে চেক করা যাবে না, ওটা উপবৃত্তে। এখানে দেখো মাইনাসের আগে আছে, মাইনাসের আগে আছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা দেখেই বুঝে বলতে হবে এখানে বি গ্রেটার দেন এ। তাহলে দেখো এই যে বি স্কোয়ারের মান 4, বি স্কোয়ারের মান 4, এ স্কোয়ারের মান কিন্তু 5, ওয়াই স্কোয়ারের নিচে যেটা আছে সেটা বি স্কোয়ার, আর এক্স স্কোয়ারের নিচে যেটা আছে এটা হচ্ছে কত এ স্কোয়ার। তোমাকে বলছে উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক ভালো মতো বোঝো ভাইয়া, বি গ্রেটার দেন এ, এই কন্ডিশনের জন্য উপকেন্দ্র 0, প্লাস মাইনাস বি। দেখো বি গ্রেটার দেন এ, এই কন্ডিশনের জন্য উপকেন্দ্র 0, প্লাস মাইনাস বি। তো দেখো শুরুতে থাকবে 0, তাহলে এটা হবে না, এটাও হবে না, এই দুইটার মধ্যে একটা সঠিক হবে, এই দুইটার মধ্যে একটা সঠিক হবে। তাইলে আমাকে বলো তো, আমি তোমাদেরকে আজকে কি শিখাইছি? অধিবৃত্তে বি মানে কি? রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কার কার মনে আছে? অধিবৃত্তের বেলায় কিন্তু বি সমান রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটো যোগ, 5 আর 4 যোগ করলে 9, 4 এবং 5 যোগ করলে 9, 9 কে বর্গমূল করলে 3, তাহলে এই যে 0, প্লাস মাইনাস 3, এইটা
বলো তো পারবা কি পারবা না? একটু কনফিডেন্স পাচ্ছ? একটু কনফিডেন্স পাচ্ছ? পারা যাবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা শোনো, উপবৃত্ত সরি কণিক অর্ধের প্র্যাকটিস শিটে ওই যে স্পর্শক সংক্রান্ত কিছু ম্যাথ, তারপরে ক্ষেত্রফল সংক্রান্ত কিছু ম্যাথ, ক্যালকুলাসের কিছু ম্যাথ যেগুলো কণিকের সাথে রিলেটেড, ওগুলা প্র্যাকটিস শিটে দিয়ে দেওয়া হয়েছে। বাট ওগুলো যদি না পারো, চিন্তা করার কোনো কারণ নাই, ওগুলো আমরা ইন্টিগ্রেশনে পড়বো, অন্তরীকরণেও পড়াবো। যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক, এটা তো অন্তরীকরণের একটা আলাদা টপিক, যে ওগুলো এখানে না পড়লেও সমস্যা নাই। বুঝতেছো? যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শ বিন্দুতে ওই স্পর্শকের ঢাল বা যে কোনো স্পর্শকের ঢাল, তারপরে আর কি কি আছে, যেমন ওই যে পরাবৃত্তের ক্ষেত্রফল, এগুলা পরাবৃত্তের মানে কণিকের প্র্যাকটিসেও দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশনে অন্তরীকরণে ওখানেও থাকবে। কাজে ওগুলা হচ্ছে মেইনলি ক্যালকুলাসের টপিক। ওগুলা যদি এখানে না পারো, মানে কণিক অধ্যায়ের প্র্যাকটিসে না পারো, চিন্তা করার কোনো কারণ নাই, ওগুলা আমরা ক্যালকুলাসে পড়বো। আর যারা একাডেমিকে পড়ছো তোমরা তো পারবাই। তাহলে এখন কি বলো, বাকিগুলা কি আর দেখাইতে হবে? এটা দ্রুত। আচ্ছা এটা একটা পোল দেই, এটা যারা যারা পারবে না এদের মাথা নেড়া করে দিব, 30 সেকেন্ডের পোল, দ্রুত। এইটা যারা যারা পারবে না এদের মাথা নেড়া করে দিব। হ্যাঁ, পোল দিয়ে দিছি। আর ফেসবুকবাসী কমেন্ট করো, দেখি দেখি দেখি। প্র্যাকটিস শিট সলভ করে ফেলছি, আরে ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। একাডেমিকে অন্তরীকরণ তো সবাই পড়ছো, কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ওগুলা তো আসলে কণিকের জন্য না, যে কোনো বক্ররেখার জন্য হইতে পারে। আর ক্ষেত্রফল রিলেটেড জিনিসগুলা, পরাবৃত্তের বিভিন্ন এক বিন্দু থেকে আরেক বিন্দু ক্ষেত্রফল, উপকেন্দ্রিক লম্ব দ্বারা ক্ষেত্রফল, ওইগুলো আমরা ইন্টিগ্রেশনে পড়বো। ফেসবুকে তো সবাই দেখা দেখি উত্তর দেয়। ফেসবুকে একজন যদি উত্তর দেয় ই, তাহলে বাকি সবাই ই দিবে, অপশনে থাকুক আর না থাকুক। একজন ই বললে বাকি সবাই বলবে ই। এই যে দেখি ওয়েব অ্যাপে, হাই সর্বনাশটা করছে না আজকে, ভালো। এই আজকে দেখি সব ভালো স্টুডেন্ট, মন খুশি হয়ে গেল। আজকে তো অনেক সঠিক উত্তর ভাই, এত পার্সেন্টেজ তো আগে কখনো হয় নাই। হ্যাঁ, নাকি কালকে রেজাল্ট, এই জন্য সবাই ভালো হয়ে গেছো? রেজাল্টের আগের দিন সবাই ভালো হয়ে যায়। হ্যাঁ, দেখছো অবস্থা? আগে কোনো পোলে তো এত এত পার্সেন্টেজ রেজাল্ট আসে নাই। রেজাল্ট উপলক্ষে সব খারাপের দল, আজকে সবগুলা এক একজন সৎ নিষ্ঠাবান। এই সর্বনাশ, ঠেলায় পড়লে দেখছো অবস্থা। হ্যাঁ, ঠেলায় পড়লে ঠেলার উপরে কোনো ওষুধ নাই, সব ভালো হয়ে গেছে। এমনি যদি প্রতিদিন ভালো হয়ে থাকতা তাইলে তো কাজ হয়ে গেছিল। ঠিক আছে, উপকেন্দ্র সমীকরণ দেখেই বুঝে ফেলছি এ গ্রেটার দেন বি। তাহলে উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা জিরো, এই মানে কি? এই মানে অধিবৃত্তের বেলায় √a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 144 আর 25 যোগ 144 আর 25 যোগ করলে 169, 169 কে বর্গমূল করলে 13, তাহলে উত্তর হবে প্লাস মাইনাস 13,0। ভেরি গুড, ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আচ্ছা এটা দেখি, এই যে আরো কয়েকটা টাইপ করি। হ্যাঁ, আরো তো সময় আছে অনেক আমাদের। এরপরে আর আমরা শিখবো অসীম তট এবং পরামিতিক স্থানাঙ্ক। আরো কয়েকটা প্র্যাকটিস করি, এটা করো। প্রশ্ন সহজ, তাই সবাই পারছে। এর চাইতে আরো কত ভালো সহজ প্রশ্ন দেই, তারপরেও তো আগের পোলগুলাতে এত ভালো আসে না। এর চাইতে অনেক সহজ প্রশ্ন দিছি আগের পোলগুলাতে। হ্যাঁ দেখো, আর অক্ষের দৈর্ঘ্য, আচ্ছা এই যে দুইটা বিন্দু, এই বিন্দু দেখে বলো এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ। উপকেন্দ্র এক্স অক্ষের উপর, তুমি মনে মনে চিন্তা করো যে এটা উপবৃত্তের ম্যাথ। দেখো এক্স অক্ষের উপর, উপবৃত্ত যখন এক্স অক্ষের উপর থাকে তখন এ গ্রেটার দেন বি। তাহলে আর অক্ষ মানে বৃহদক্ষ, তাহলে 2a সমান 8, a সমান 4। আর এই যে উপকেন্দ্র প্লাস মাইনাস 12 মানে কি? উপকেন্দ্র মানে কি প্লাস মাইনাস এই কমা 0, মনে আছে? উপকেন্দ্র মানে প্লাস মাইনাস এই, প্রশ্নে চাইছে কি? উৎকেন্দ্রিকতা। তাহলে দেখো এ গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা 0, তাহলে এই এর মান 12। এই দেখো এই প্লাস মাইনাস এই এর মান কত? 12। তাহলে এ এর মান বসায় দাও,
তাহলে উৎকেন্দ্রিকতার মান 4, 4 দিয়ে ভাগ 3, তাহলে উৎকেন্দ্রিকতার মান কত? 3। সবাই বুঝছো ঘটনা? খুবই সুন্দর সুন্দর প্রশ্ন, দেখো খুবই সুন্দর সুন্দর চমৎকার প্রশ্ন, খুবই সুন্দর। কি বলে একটা কথা বলে না যে কি, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এরকম হয়ে গেছে। কি সুন্দর প্রশ্ন, ম্যাথগুলো করতেও ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথা সত্য। এরপরে এইটা যে যে পারবে না এরা হয়ে যাবে সো আগলি, সো ব্যাড। হ্যাঁ, দ্রুত 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 আগে দেখা বলো, এটা এ গ্রেটার দেন বি নাকি বি গ্রেটার দেন এ? মাইনাসের আগে আছে এক্স স্কয়ার, অবশ্যই এ গ্রেটার দেন বি, মানে উপবৃত্তের এ গ্রেটার দেন বি, ওই কন্ডিশনে সূত্র বসাবো। তাহলে এ গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে আছে সূত্রটা কি? 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়, 2 ইনটু বি স্কয়ার বাই এ, 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়, করো 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 দ্রুত, 2 ইনটু ছোট স্কয়ার বাই বড়। দেখো আগে কি করতে হবে? 2 দিয়ে ভাগ, সবার আগে ডান পাশে 1 বানাইতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 4y স্কয়ার, 2 দিয়ে ভাগ করলে 4 থাকবে, 4 নিচে নেমে ভাগ হয়ে যাবে, 4 নিচে নেমে ভাগ হয়ে যাবে। দেখো এই যে 2 দিয়ে ভাগ করছি, x স্কয়ার বাই 2 মাইনাস 8 কে 2 দিয়ে ভাগ করলে উপরে 4 থাকবে, y এর সহগ হবে 4, বাট y এর সহগ তো রাখা যাবে না, নিচে নামাই দিতে হবে। তাহলে এখানে a স্কয়ারের মান হচ্ছে 2 আর b স্কয়ারের মান 1/4। এই যে x স্কয়ার বাই s স্কয়ার, s স্কয়ারের মান 2, b স্কয়ারের মান 1/4, তাহলে এখানে মান বসায় দাও, 2 ইনটু b স্কয়ার, b স্কয়ারের মান 1/4 আর a এর মান কত? √2। কেউ আবার আবেগে বইরা a এর মান 2 বসায় দিও না, a স্কয়ারের মান 2, তাহলে a এর মান হবে √2। তাহলে কাটাকুটি করো, এনে কত থাকবে খেয়াল করে দেখো, 2, তাহলে 1/2 √2। উত্তর কোনটার সাথে মিলছে? সি, কথা সত্য, ভেরি গুড। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে পারবা? বলো, এই টাইপের নিয়ামক করি এখন, একটা নিয়ামক, এগুলো বাড়ির কাজ। ওদের এই যে উপকেন্দ্রিক লম্ব করলাম, এটা উপকেন্দ্রিক লম্ব, এটা উপকেন্দ্রিক লম্ব, এই যে নিয়ামক। হ্যাঁ, এইটা করি, চলো বলো কন্ডিশন কোনটা হবে? মাইনাসের আগে আছে এক্স স্কয়ার বাই এস স্কয়ার, মাইনাসের আগে এক্স স্কয়ার বাই এস স্কয়ার, মানে কন্ডিশন হচ্ছে এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি এর জন্য নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। মনে আছে নাকি ভুলে গেছো? এ স্কয়ারের মান 16, এক্স স্কয়ার বাই এস স্কয়ার, বি স্কয়ারের মান 9। তাহলে উৎকেন্দ্রিকতার মান বাইর করে ফেলো এখানে, রুট ওভার অফ, যেহেতু এ গ্রেটার দেন বি এর সূত্রগুলো 1 প্লাস মাইনাসের জায়গায় প্লাস, বি স্কয়ার বাই স্কয়ার, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, অথবা এভাবে মনে রাখতে পারো, পরে স্কয়ার ডিভাইড বাই আগে স্কয়ার, কথা একই, যেমনে বসাও খালি মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। 9/16, 9 দেখো বি স্কয়ারের মান 9, স্কয়ার মান 16, তাহলে নিচে 16 উপরে 16 9 25, বর্গমূল করে দেই, 25/16 5/4। এই যে তাহলে বসায় দাও x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই ই, x ইকুয়ালস টু প্লাস মাইনাস a, a স্কয়ারের মান 16, তাহলে a এর মান 4 ডিভাইড বাই ই, ই এর মান 5/4, 4 4 এ 16, তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 4 এ 16/5, 16/5। আচ্ছা 5 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে গুণ করে দিলে 5x ইকুয়ালস টু প্লাস মাইনাস 16। সঠিক উত্তর কোনটা? ডি, ভেরি গুড, সঠিক উত্তর ডি। কথা সত্য নাকি মিথ্যা বলো, কথা সত্য নাকি মিথ্যা, কথা সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য, অভিভাই যেটা বলছে সেটাই সত্য, কথা সত্য। মানে এইটা করো, এটা সঠিক উত্তরটা কি? এটা যে যে পারবে না, এটা সঠিক উত্তরটা কি? দ্রুত এটা পোল দিব, পোল দিব, এটা সঠিক উত্তর, এটা যে পারবে না সে আগলি। রেডি 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 রেডি, পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল, দেখি কে পারে। 30 সেকেন্ডের পোল, ফেসবুকবাসী তোমাদের কমেন্ট দেখতে চাই, কমেন্টের বন্যায় ভাসিয়ে দাও অন্যায়। আসিতেছে শুভ দিন, শুধিতে হইবে ঋণ।
দেখি ওয়েব অ্যাপে কয়জন পারে, ফেসবুকবাসী সবাই উত্তর দিয়েছে। ভেরি গুড। ইস্তিয়াক, আনোয়ার, শামিন, নুরুল, ফুটবল খেলার কমেন্ট্রি করি, হেমাদ্রি, মাহবুবা, শাইফরান, তানজিরুল, স্বর্ণা, রোকসানা, তাসিন। হ্যাঁ, ফুটবল খেলার কমেন্ট্রি। কে বল পাইছে? ভেরি গুড। এই সর্বনাশ, ভেরি গুড না তো। 77 জনের মধ্যে 50 জন সঠিক উত্তর দিয়েছে, হইলো না তো? 77 জনের মধ্যে 50 হইল না, হইল না, হইল না। 50 আউট অফ 77, ভেরি ব্যাড। তোমাকে বলেছে এই অধিবৃত্তের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ। অনুবন্ধী অক্ষ মানে কি? অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ। ওয়েট, অনুবন্ধী অক্ষ মানে কি? ক্ষুদ্রাক্ষ। এখন আমাকে বলো, এটা কি ফরম্যাটে আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছাড়াও দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছাড়াও এক্স সম্বলিত রাশি আছে নাকি নাই? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছাড়াও এক্স সম্বলিত রাশি আছে। তার মানে এটাকে কি বানাইতে হবে? হোল স্কোয়ার বানাইতে হবে। দেখো এই যে এক্স, ভুলে গেলে তো চলবে না। তুমি মনে করো এটা উপবৃত্ত, অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ। ধরো তোমাকে বলছে এই উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, গত ক্লাসে পড়াইছি না? হ্যাঁ, এরপরেও পারে না যারা, কি করতে হবে? এই যে হোল স্কোয়ার বানাইতে হবে। হোল স্কোয়ার বানানোর জন্য এক যোগ করতে হবে। ওই ছোটবেলার পড়া এগুলা, যখন হাফ প্যান্ট পড়তা তখন এগুলা পড়ছে। এক যোগ, এই পাশে এক যোগ নয়, এই পাশে বাম পাশে এক যোগ, ডান পাশে এক যোগ। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, হোল স্কোয়ার বানাইছি। এখন 9 দিয়ে ভাগ করব, হোল স্কোয়ার বানাইছি। এগুলো তো মনে মনের কাজ, এখন কি এই বয়সে এগুলা লিখে করার কাজ? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 9 দিয়ে ভাগ, মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3, 9 দিয়ে ভাগ, ইকুয়ালস টু 1। তাহলে এ স্কোয়ারের মান 9, বি স্কোয়ারের মান 3। এ স্কোয়ারের মান 9, বি স্কোয়ারের মান 3। এবং যেহেতু তুমি দেখতে পাচ্ছ মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার, মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই স্কোয়ার আছে, মাইনাসের আগে যদি এক্স স্কোয়ার বাই স্কোয়ার এই ফরম্যাট থাকে, তাহলে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি। এই ফরম্যাটে ক্ষুদ্রাক্ষ মানে 2b। মনে আছে? এ গ্রেটার দেন বি। এই যে দেখো মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এ গ্রেটার দেন বি। এই কন্ডিশন, এই কন্ডিশনে বৃহদাক্ষর 2a, ক্ষুদ্রাক্ষর 2b। তাহলে বি স্কোয়ারের মান 3, বি সমান √3। সুতরাং 2√3, 2√3। এই যে ফাইন, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। যারা পারোনি ভেরি গুড, যারা পারোনি এইভাবে যদি খালি না পারতে থাকো চলবে না কিন্তু। এখন এই যে এই ম্যাথটা লাস্ট, এরপরে আমরা চলে যাব অসীম তটে। এই যে দেখো, এই অধিবৃত্তের আর অক্ষের দৈর্ঘ্য, এটা যে অধিবৃত্ত তোমার চিন্তা করার দরকার নেই। তুমি মনে করো এটা উপবৃত্ত, আর অক্ষ মানে বৃহদাক্ষ, আর অক্ষ মানে বৃহদাক্ষ, আর অক্ষ মানে বৃহদাক্ষ। তুমি মনে করো এটা উপবৃত্ত, তোমাকে বলছে এই উপবৃত্তের বৃহদাক্ষের দৈর্ঘ্য কত। করো, কি করতে হবে? এটাকে ফরম্যাট বানাইতে হবে। দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরো আছে এক্স, আরো আছে ওয়াই। এটাকে কোন ফরম্যাট বানাইতে হবে? এই যে এই ফরম্যাট, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার। উপবৃত্তের বেলায় মাঝখানে হয় প্লাস, অধিবৃত্তের বেলায় মাইনাস আসবে। তাহলে এটা আগে থাকবে নাকি আগে থাকবে আমি জানি না। আমরা এই ফরম্যাট, মনে করো তুমি উপবৃত্তের বাদ করতেছো, ধরো উপবৃত্তের বেলায় তো মাঝখানে প্লাস, এই যে এই ফরম্যাট বানাবা। আর অধিবৃত্তের বেলায় মাঝখানে মাইনাস আসবে। এখন মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই স্কোয়ার থাকবে নাকি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকবে, সেটা ম্যাথ করার পরে বোঝা যাবে। আগে হোল স্কোয়ার বানাও, অবশ্যই একটা বোঝার বুদ্ধিও আছে। দেখো এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস, ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস, এতটুকু দেখেও কিন্তু বোঝে ফেলা যায়। আচ্ছা দেখো তো যে ভাইয়া দেখো এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস, ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস, এটা দেখে কি বোঝা যায় না যেটা এ গ্রেটার দেন বি? মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার, মাইনাসের পরে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা এ গ্রেটার দেন বি। বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 2a। শুধু আমার এ বাইর করতে পারলেই কাজ শেষ। তো কি করবো দেখো, এক্স স্কোয়ার গুলো একসাথে করো, 9x স্কোয়ার মানে এক্স গুলা একসাথে, ওয়াই গুলো একসাথে, ধ্রুবকটা ডান পাশে। দেখো কি করলাম, এই যে খেয়াল করে দেখো, এক্স দুইটা একসাথে, ওয়াই দুটো একসাথে, আর ধ্রুবকটা ডান পাশে। এখন তুমি কমন নেও এবং হোল স্কোয়ার বানাও। 9 কমন নেও, এক্স স্কোয়ার মাইনাস 2x, এবং এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য যোগ 1, মাইনাস 16 কমন নেও,
-16 কমন, ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস 4 16 64, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য 4 যোগ ইকুয়ালস টু, দেখো এই যে আগে থেকেই ছিল 199, এখানে যোগ হয়েছে 1, সামনে আছে 9, 9 একে 9, এই পাশেও যোগ হবে 9, এখানে আগে ছিল ওয়াই স্কোয়ার প্লাস 4y, এই যে এখান থেকে -16 কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস 4y, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য 4 যোগ করতে হবে, হবে y প্লাস 2 হোল স্কোয়ার, তাই না? 4y মানে 2 ইন্টু y ইন্টু 2। ওকে ফাইন, এখন এখানে কি 4 যোগ হয়েছে? না, সামনে আছে 16, 4 16 64, সামনে বিয়োগ, তার মানে প্লাসে মাইনাসে -64, এই পাশে 64 বিয়োগ হয়েছে, এই পাশেও 64 বিয়োগ করো, কে কে বুঝছো বলো? দেখো এখানে যোগ হয়েছে 1, সামনে আছে 9, 9 একে 9, এইদিকেও যোগ করছি, এখানে যোগ করছি 4, কিন্তু তার সামনে কিন্তু সহগ হচ্ছে -16, তাহলে প্লাসে মাইনাসে -64, -64 কি হয়ে গেছে? -64 বিয়োগ হয়ে গেছে, তাহলে ওইদিকে আমরা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। এখন খেয়াল করে দেখো কি আসে, 9x - 1 হোল স্কোয়ার মাইনাস 16y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আছে দেখো? 208, 208 থেকে 64 বিয়োগ করো, 144। দেখো 199 নয়, 208, 208 থেকে 64 বিয়োগ, 208 থেকে 64 বিয়োগ করলে কত থাকে? 144 থাকে। এখন 144 দিয়ে ভাগ করে দাও, 144 দিয়ে ভাগ করে দাও, দেখো 144 দিয়ে ভাগ করলে x - 1 হোল স্কোয়ার, 9 আর 144 কাটাকাটি গেলে থাকে 16 মাইনাস y প্লাস 2 হোল স্কোয়ার, 144 দিয়ে ভাগ করলে থাকে 9 ইকুয়ালস টু 1। তাহলে দেখো a স্কোয়ারের মান 16, b স্কোয়ারের মান 9, তাহলে a এর মান কত? 4। এই যে আমার দরকার হচ্ছে a এর মান, দেখো a স্কোয়ারের মান 16, তাহলে a এর মান 4, তাহলে বৃহদাক্ষে দৈর্ঘ্য 2a সমান 4 দুগুণে 8, 2a সমান 4 দুগুণে 8, কই উত্তর কই? এই যে, কে কে বুঝছো বলো তো? সবাই ঘটনা বুঝছো কিনা? ওকে ফাইন 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 ফাইন। তো আমাকে চাইছে বৃহদক্ষের দৈর্ঘ্য, তুমি আগে এই ফরম্যাট বানাবা, এই ফরম্যাটটা বানাইতে হবে, এই ফরম্যাট না বানাই এই ম্যাথ করা যাবে না, এই ফরম্যাটটা সামহাও আনতে হবে, বেশিক্ষণ লাগবে না, এই ক্যালকুলেশন করতে বেশিক্ষণ লাগবে না, তোমাকে এ এর মানটা বাইর করতেই হবে, এছাড়া ডিরেক্ট করার কোনো সুযোগ নাই। তো এখানে এই যে দেখো, তুমি এই জিনিসটা যদি মনে মনে বুঝতে পারো যে আমার এখানে কিন্তু এই যে এগুলা দরকার না, আমার দরকার হচ্ছে এই সহগগুলা, তো সহগগুলা বোঝার জন্য তোমার এই জিনিসটা বুঝতে হবে, এখানে যোগ করতে হবে 1 মানে 9 একে 9, আর এখানে +4 সামনে 16 মানে -64, তাহলে এই সংখ্যাটা হবে 144, 144 দিয়ে ভাগ করলে এখানে 16 এখানে 9, এই সংখ্যাটা কিন্তু তোমার বুঝতে পারতে হবে যে এই সংখ্যাটা কত আসবে। এই সংখ্যাটা ঠিক মতো না আনতে পারলে কিন্তু ভাগ করলে উত্তর মিলবে না, এটা ডিরেক্ট শর্টকাট নাই, এটা তোমাকে লিখেই করতে হবে, লিখেই করতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, চলো এখন প্রথম যে কথাটা আসে, আমরা মোটামুটি দেখলাম যে আমরা অধিবৃত্ত পড়তেছি, বাট অধিবৃত্তের 22টা সূত্রের মধ্যে, 22টা সূত্রের মধ্যে 21টা সূত্র উপবৃত্তের সেম টু সেম, শুধু উৎকেন্দ্রিকতার সূত্রটা আলাদা, এবং আলাদা কি কারণে? উপবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মানে একের চাইতে কম, অধিবৃত্তের বেলায় একের চাইতে বেশি, এই জন্য মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস, আর কিচ্ছু না। আর অধিবৃত্তের সমীকরণ দুইটাই আলাদা, মাইনাসের আগে x² বাই a² থাকলে a গ্রেটার দেন b এর সূত্রগুলো বসবে, মাইনাসের আগে y² বাই b² থাকলে b গ্রেটার দেন a এই সূত্রগুলো বসবে, ঠিক আছে? ওকে ফাইন, এখন আমাকে বলো, এখন ওকে ফাইন, এখন দেখো, আচ্ছা এখন খেয়াল করে দেখো, এটা একটা বেসিক জিনিস আমাদের বুঝতে হবে। এই যে চিত্রটা একটু দেখো, এই যে চিত্রটা দেখো, ওকে ফাইন। আচ্ছা এখন দেখো, একজন বলছে যে আগের ম্যাথটার শর্টকাটটা আছে কিনা, দেখো এটা সব সময় খাটবে না, একজন জিজ্ঞাসা করছে যে এটা কোনো শর্টকাট আছে কিনা। শর্টকাটের একটা বুদ্ধি হচ্ছে যে তুমি এই দুইটা গুণ করে দাও, এই দুইটা গুণ করলে কত আসবে? 144 ডান দিকে এটা, বাট এটা তো সব সময় খাটবে না, এটা নর্মালি এই ম্যাথের জন্য খাটছে, তোমাকে যদি একটু ঘুরে দেয় তাহলে কিন্তু তখন খাটবে না। এটা যেই শর্টকাট সকল ক্ষেত্রে প্রযোজ্য না, ওইভাবে শিখে লাভ নাই, তো তুমি নর্মাল নিয়মে করো, পরীক্ষার হলে যদি একটু ঘুরে দেয়, এই 9 আর 16
তুমি তো চাইলে ওই শর্টকাট ওইভাবে মনে রাখতে পারো যে আর এটা মানে নর্মালি এই জন্য ম্যাথগুলোতে কি হয়, এই 16 আছে এক্স স্কোয়ারের নিচে 9 যায়, ক্রিস ক্রস হয়। এই যে 9 যাবে এটার নিচে, দেখো এটার নিচে, আর 16 আসবে এটার নিচে। বাট সব সময় তো এটা খাটে না, এটা সব সময় খাটে না। শুধু শুধু এই শর্টকাট শিখাইলাম, পরে পরীক্ষার হলে ঘুরে দিলে তো তুমি আটকে যাবা, উল্টা পাল্টা তাকায় আসবা। সব সময় এই নিয়ম খাটবে না। তো যেগুলা সব সময় খাটে না এগুলা শিখা লাভ নাই, পরে উল্টা পাল্টা হইলে ঝামেলা। এখন দেখো অধিবৃত্তটা দেখো, চিত্র দেখে কি মনে হচ্ছে, এই যে দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। চিত্র দেখে মনে হচ্ছে না যে অধিবৃত্ত আসলে দুইটা উপবৃত্তের মতো, এই পাশে একটা এই পাশে একটা? বলো, চিত্র দেখে মনে হচ্ছে? নর্মালি এখানে তো আসলে চিত্রটা একুরেটলি আঁকা হয়নি। অনেকে যেটা ভাবে যে অধিবৃত্ত মনে হয় দেখতে পরাবৃত্তের মতোই, জাস্ট এই পাশে একটা এই পাশে একটা, বাট আসলে না, আসলে না। কেন? কারণ পরাবৃত্ত দেখতে এরকম কথা সত্য, বাট এখানে যে চিত্রটা আঁকানো হয়েছে এটা আসলে পরাবৃত্তের মতো হয়ে গেছে, এটা অধিবৃত্ত হয়নি। অধিবৃত্তের চিত্র কিরকম? অধিবৃত্তের চিত্র হচ্ছে এইরকম, এই যে একদম সোজা যাইতে থাকবে, সোজা যাতে যাতে একদম সরল রেখা হয়ে যাবে। পরাবৃত্ত এবং অধিবৃত্ত চেনার পার্থক্য কি দেখো, আমি আগে তোমাদেরকে এটা দেখাই দেই। পরাবৃত্ত এবং অধিবৃত্তের পার্থক্য, পরাবৃত্ত যে এরকম দেখতে, এই যে এরকম যাইতে যাইতে এক সময় সমান্তরাল রেখা হয়ে যায়, যে এরকম প্রায় সমান্তরাল রেখা হয়ে যায়, এই যে এরকম যাইতেই থাকবে যাইতেই থাকবে, যাইতে যাইতে এক সময় এই যে এরকম সমান্তরাল রেখার মতো হয়ে যাবে, এইদিকে একদম সমান্তরাল রেখার মতো হয়ে যাবে। আর অধিবৃত্ত হচ্ছে এইরকম, এই যে ধরো এখান থেকে দেখলাম যাইতে যাইতে সরল রেখা হয়ে যাবে, এই যে যাইতে যাইতে এক সময় এটা কি সরল রেখার মতো সোজা হয়ে যাবে। পার্থক্য বুঝছো? এটা চাইতে যাইতে একদম সরল রেখার মতো সোজা হয়ে যাবে। ও পরাবৃত্ত, এই যে পরাবৃত্ত এইদিকে বেঁকে এইদিকে সরল রেখা হয়ে যায়, এই যে সোজা এইদিকে যেতে থাকে। আর অধিবৃত্ত দুই দিকে এই যে উৎকেন্দ্রিকতার মান গ্রেটার দেন 1। একটু চিত্র দেখাই, তাহলে বুঝতে পারো। ওয়েট, মনে করো একটা পরাবৃত্ত, ধরো ওয়াই স্কোয়ার সমান 8x, ওয়াই স্কোয়ার সমান 8x ধরো, বা 4x, এটা ধরলেই হলো। ধরো 8x, দেখো এই যে পরাবৃত্ত, একটু দেখো যাইতে যাইতে একদম সরল রেখা হয়ে যাচ্ছে না? দেখো তো, ওই যে দেখো যাইতে যাইতে একদম মনে হচ্ছে না যে এক অক্ষের সমান্তরাল রেখা? দেখো পরাবৃত্ত যাইতে যাইতে মনে করো এখানে তো অক্ষরেখা এক অক্ষ, তো দেখে কিন্তু মনে হচ্ছে যে এই পরাবৃত্ত যাইতে যাইতে এক সময় এক অক্ষের সমান্তরাল রেখা হয়ে যাচ্ছে। দেখো এই যে দেখো, মনে হচ্ছে না যাইতে যাইতে এক সময় এক অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে? এই দেখো অক্ষরেখার সমান্তরাল হয়ে যাচ্ছে, অক্ষরেখার কি হয়ে যাচ্ছে? সমান্তরাল। বাট অধিবৃত্তের বেলায় কি হয় দেখো, অধিবৃত্ত এরকম হয় না, অধিবৃত্ত একদম সোজা সরল রেখা হয়ে যায়। ওয়েট, মনে করো একটা অধিবৃত্তের সমীকরণ লিখি, এক্স স্কয়ার ভাগ এস স্কয়ার ধরো 2, তারপরে মাইনাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ধরো 9, বা আচ্ছা এটা ধরলেই হলো, ইকুয়ালস টু 1। এই দেখো, দেখে মনে হচ্ছে না একদম সরল রেখা? এই যে হলুদ গুলা দেখে একদম কি মনে হচ্ছে? সরল রেখা। আসলে এটা বড় করলে আর একটু বুঝতে সুবিধা হবে। দেখো একদম সরল রেখা না, আসলে একটু বাঁকা আছে। এই দেখো এবার বোঝা যাচ্ছে, আসলে কিন্তু এক্স্যাক্টলি সরল রেখা না, এক্স্যাক্টলি কিন্তু সরল রেখা না। আমি একটু বড় করি, অধিবৃত্ত কিন্তু দেখতে এক্স্যাক্টলি সরল রেখা না, একটু বাঁকা। এই যে দেখো, এই যে এটা এই দুইটা হলুদ গুলা, কিন্তু তুমি যদি এটাকে ছোট করো, দেখো ছোট করলে দেখে মনে হবে মূল বিন্দু থেকে একদম দুইটা সরল রেখা বের হইছে। দেখছো? দেখো ছোট করলে বলতে জুম আউট করলে, বড় করলে, দূর থেকে দেখলে মনে হবে দুইটা সরল রেখা। তো আসলে অধিবৃত্ত এই যে এইরকমও না। আমি যদি মূল বিন্দু থেকে আঁকাই, ধরো এটা মূল বিন্দু, ধরো এটা মূল বিন্দু, তো মূল বিন্দু থেকে যদি অধিবৃত্ত আঁকানো যায় তাহলে চিত্রটা কেমন হবে? দেখো অধিবৃত্তের চিত্র হবে এইরকম, এই যে সামান্য একটু বাঁকা, ধরো এই যে সামান্য একটু বাঁকা এরকম, পরে বাকিটা একদম সরল রেখা, এই যে বাকিটা একদম সরল রেখা, এই যে এরকম, বুঝছো? বাকিটা একদম অতটাও বাকি না, নর্মালি আমরা যদি ছোট ভ্যালু ধরি, ভ্যালুর উপর ডিপেন্ড করে, বাট একদম কি হয়ে যায়? সরল রেখা, পরে এক্স্যাক্টলি সরল রেখার মতো হয়ে যায়। ঠিক আছে, তো এই যে সরল রেখার মতো হয়ে যায়, এই ঘটনাটা একটা নাম আছে, এটাকে বলে অসীমতট। ওয়েট, আমরা যে দেখলাম যে অধিবৃত্তের গ্রাফ কেমন হয়, একটু যাইতে যাইতে সরল রেখার মতো হয়ে যায়। আবার একটু দেখে আসি, এই যে দেখো আমি পরাবৃত্ত বাদ দিয়ে দিলাম। এই দেখো এই যে শুধু অধিবৃত্ত, দেখো দূর থেকে দেখলে কিন্তু মনে হবে এরা দুইটা ডিরেক্ট সরল রেখা। দেখে মনে হচ্ছে না যে এরা ডিরেক্ট সরল রেখা?
আসলে কিন্তু ডিরেক্ট সরল রেখা না। এই দেখো এই যে একদম কেন্দ্রতে কি আছে, কি ব্যাপার, এটা কি হলো, একদম কেন্দ্রতে এটা কি আমি রেজুলেশন করে ফেললাম নাকি? ওয়েট, এটা রেজুলেশনের এই অবস্থা হয়েছে কেন, একটু ওয়েট, এটা বড় করে দিই, বড় করলেও তো লাভ হবে বলে মনে হচ্ছে না। 100, এটা দিলাম 81, হ্যাঁ এইবার ঠিক আছে। আচ্ছা আর একটু ছোট করি তাহলে, একটু বাক হোক, এটা দিলাম 2। হ্যাঁ এইবার দেখো, এইবার দেখলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এইবার তুমি যদি একেবারে ভিতরে যাও, দেখে মনে হচ্ছে সরল রেখা, আসলে একদম সরল রেখা না, এখানে যে একটু বাঁকা, এই যে এইবার ক্লিয়ার হবে। বলো তো এইবার একদম একুরেট মনে হচ্ছে কিনা? দূর থেকে দেখলে কিন্তু একদম সরল রেখা মনে হবে, আসলে কিন্তু সরল রেখা না। দূর থেকে দেখে মনে হবে এক্স্যাক্টলি সরল রেখা, কিন্তু আসলে কিন্তু সরল রেখা না। এই যে পরাবৃত্ত আর অধিবৃত্ত দেখতে একরকম না, পরাবৃত্ত বাঁকতে বাঁকতে অক্ষের সমান্তরাল হয়ে যায়, আর এই বেচারা এই যে কোনাকুনি যাইতে থাকবে সরল রেখার মতো যাইতে থাকবে। ঠিক আছে, এখন চলো আমরা দেখি অধিবৃত্ত কেমনে আঁকাইতে হয়। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো আমরা এই অধিবৃত্তটা আঁকাবো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে ফাইন। দেখো আমরা অধিবৃত্তের চিত্রে দেখলাম যে অধিবৃত্ত এক সময় গিয়ে কি হয়ে যায়, সরল রেখার মতো হয়ে যায়। এক সময় গিয়ে কি হয়ে যায়, এই যে দেখো দূর থেকে দেখলে কি মনে হবে, দুইটা সরল রেখার মতো হয়ে গেছে। এবং মূল বিন্দুগামী, দেখো দূর থেকে দেখলে কি মনে হচ্ছে, একদম মূল বিন্দুগামী দুইটা সরল রেখা মনে হচ্ছে না? মূল বিন্দুগামী দুইটা সরল রেখা মনে হচ্ছে। এই মূল বিন্দুগামী দুইটা সরল রেখার একটা নাম আছে, এদেরকে বলে অসীম তট। দেখো আগে আমি চিত্রটা আঁকা, এই যে মনে করো আমি মূল বিন্দুগামী দুইটা সরল রেখা গেলাম, এই যে মূল বিন্দুগামী দুইটা সরল রেখা আঁকাইলাম, এই দুইটা সরল রেখাকে বলে অধিবৃত্তের অসীম তট রেখা। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। মূল বিন্দুগামী দুইটা রেখা, এদেরকে বলে অধিবৃত্তের অসীম তট রেখা। অসীম তট রেখা। এবং আমি যদি এখন এই এটা কেন্দ্র মূল বিন্দু, এখন অধিবৃত্তের চিত্রটা যদি আঁকি, অধিবৃত্তের চিত্রটা কেমন, এইরকম, এই যে এইদিকে একটু বেঁকে যাইতে যাইতে একদম এই রেখার সাথে মিশে যায়, একদম এই রেখার সাথে মনে হয় যে মিশে গেল, একদম এই রেখার সমান্তরাল হয়ে যায়। এই আচ্ছা বাইকা যাচ্ছে, এই যে ধরো দেখছো একদম ডিরেক্ট এই রেখার সমান্তরাল হয়ে যায়। আবার এই যে এদিক দিয়ে এসেও এই রেখার একদম সমান্তরালে চলতে থাকে। এই বুঝছো ঘটনা, এই যে সমান্তরালে চলতে থাকে। এই যে দেখো এই দুইটা রেখাকে বলে অসীম তট রেখা। অসীম তট কেন বলে, কারণ দেখে মনে হচ্ছে যে এই রেখাগুলোর সাথে অসীমে গিয়ে মিলবে, কিন্তু আসলে কখনোই মিলবে না। দেখো এই রেখাগুলোর সাথে কিন্তু অধিবৃত্ত কখনো টাচ করবে না, সমান্তরালে চলতে থাকবে। এই যে এই অধিবৃত্তটা এই রেখার সমান্তরালে একদম লেগে যাবে, মনে হবে যে লেগে গেল রেল লাইনের মতো সারা জীবন চলতেই থাকে সমান্তরালে, একদম কাছাকাছি, বাট কখনোই লেগে যায় না। তো মনে হবে যেন এই এই অধিবৃত্তটা এই রেখার সাথে অসীমে গিয়ে মিলবে। কোথায় মিলে মিলবে? অসীম। এই জন্য এদেরকে বলে অসীম তট রেখা। আবার এইদিকেও চিত্রটা হবে এরকম, এই যে একদম লেগে গেল কিন্তু লাগবে না, সমান্তরালে চলতে থাকবে। এইদিকেও এই যে লেগে গেল, একদম সমান্তরালে চলতে থাকবে। বুঝছো? কাজে অধিবৃত্ত আর পরাবৃত্ত যে এক জিনিস না, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। পরাবৃত্তের চিত্র এইরকম, এই যে এইরকম অক্ষের সমান্তরালে চলতে থাকে, আর অধিবৃত্তের বেলায় অসীম তট রেখার সাথে মিশে যায়, অসীম তট রেখার সাথে মিশে যাইতে থাকে। বুঝতে পেরেছো? তো এই দুইটা রেখাকে বলে অসীম তট রেখা। এখন কথা হচ্ছে এই অসীম তট রেখার সমীকরণ কেমন বের করবো। দেখো এই যে রেখাটা মানে অধিবৃত্তটা, অধিবৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার বাই, আমরা এটা নিয়েছি এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই যে এই অধিবৃত্তটা আঁকাইছি এখানে, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এই যে দুইটা রেখা অসীম তট রেখা, এদের তো সমীকরণ আছে না? এই আছে নাকি নাই? এই দুইটা অসীম তট রেখার সমীকরণ কেমনে বের করব? অসীম তট রেখার সমীকরণ বের করে একেবারে দুধ ভাত। কি করবা? এই যে সমীকরণটা আছে,
অধিবৃত্তের সমীকরণটা x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, 1 এর জায়গায় 0 বসাই দিবা, ডান পাশের ধ্রুবকের জায়গায় 0 বসাই দিবা, ম্যাথ শেষ। আমাদের এখন কাজ হচ্ছে অসীমতট রেখা দুইটা, এই দুইটা রেখার সমীকরণ বের করা। কেমনে বের করব? এই যে অধিবৃত্তের সমীকরণটা, ডান পাশে যে ধ্রুবকটা আছে 1, এই 1 এর জায়গায় 0 বসাই দিবা। বসাই দিলে কি আসে দেখো, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার বাই s স্কয়ার, y স্কয়ার সমান b স্কয়ার বাই s স্কয়ার x স্কয়ার, বর্গমূল করে দাও, y সমান প্লাস মাইনাস b বাই a ইনটু x। শেষ। মনে আছে সরল রেখা মূল বিন্দুগামী? এই দেখো এগুলো কিন্তু মূল বিন্দুগামী রেখা, অসীমতট রেখা দুইটা মূল বিন্দুগামী। তোমাদের কি মনে আছে মূল বিন্দুগামী রেখার সমীকরণের ফরম্যাট কি? y ইকুয়ালস টু mx। এই দেখো এই ফরম্যাটে নিয়ে আসছি। এই বুঝছো, মূল বিন্দুগামী সরল রেখার ফরম্যাট হচ্ছে y ইকুয়ালস টু mx। এখানে প্লাস মাইনাস আসছে কেন? কারণ দুইটা হবে। এই যে এই রেখার ঢাল হবে পজিটিভ, এই যে এই রেখাটা, এটার সমীকরণ হবে y ইকুয়ালস টু b বাই a, এটা হবে পজিটিভ ঢাল, x অক্ষে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণে আছে, এটা পজিটিভ ঢাল, আর এটা হবে নেগেটিভ ঢাল। পরীক্ষায় কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ওইরকম চাইবে না, তুমি জাস্ট সমীকরণটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো যে এই যে ফরম্যাট, এই ফরম্যাটের অসীম তটের সমীকরণ y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। ভাইয়া এই অধিবৃত্তটার সমীকরণ যদি এটা হইতো y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার ইকুয়ালস টু 1, এখান থেকে অসীম তট বের করে দেখো সেম আসবে। অধিবৃত্তগুলো x অক্ষে অবস্থান করুক বা y অক্ষে, অসীম তটের সমীকরণ কিন্তু সেমই। তুমি বিশ্বাস না হলে এই যে 1 এর জায়গায় 0 বসাও, 1 এর জায়গায় 0 বসাও। সমীকরণ তো দুইটা, অধিবৃত্তের সমীকরণ একটা ফরম্যাট এইটা, একটা এইটা, তো যেইটাই হোক না কেন, যেটাই হোক না কেন দুইটার জন্যই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ সেম। 0 বসাও, 0 বসে ক্যালকুলেশন করো, দেখো y ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস b বাই a ইনটু x। বুঝছো, অধিবৃত্তের সমীকরণের ফরম্যাট এটা থাকলেও অসীম তটের সমীকরণ এইটা, y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইনটু x, এটার বেলাও এটা, এটা মুখস্থ করে ফেলো যে অধিবৃত্তের সমীকরণের ফরম্যাট এটা হোক বা এটা, যেটাই হোক না কেন, অসীম তট y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইনটু x, y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইনটু x, মনে থাকবে y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। মানে এই অধিবৃত্তের সমীকরণের বেলায় কি হবে, অধিবৃত্তগুলো y অক্ষে অবস্থান করবে, y অক্ষে হা করবে, তখনও অসীম তট রেখা এরা নিজেরাই, এই দুইটাই হবে, এই দুইটাই হবে। বিশ্বাস না হলে তোমাকে একটু দেখাই দেই। মনে করো যে এটা আমি একটু উল্টায় দেই, y স্কয়ার বাই 2, y স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার বাই 100, উল্টায় দিচ্ছি, x স্কয়ার বাই 100 ইকুয়ালস টু 1। দেখো এই যে দেখো সমীকরণ কি আলাদা আসছে, দেখো আগেরটার উপরেই কিন্তু, এই যে দেখো আমি ঢাইকা দিলাম, দেখো এই যে এটা ঢাইকা দিছি, আগে যেই রেখা ছিল ওটা কিন্তু সেমই আসছে, সেমই আসছে, দেখো একই রেখা, একই রেখা, দেখা যায়, দেখা যায়। এই বুঝছো, x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, আমি উল্টায় দিলাম y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার। দেখো রেখা দুটো কিন্তু একই রেখা, এই যে রেখা, এটা মুছে দিলাম, এই যে সেম, দুইটা একসাথে দিলাম সেম রেখা। ভাইয়া 0 কেন? শোনো, যখন আমরা অসীম তট রেখার সমীকরণ বাইর করব, অসীম তট রেখার সমীকরণ বাইর করার, এই যে তুমি তো ডিরেক্ট এই রেখার সমীকরণ বাইর করতে পারো, বাইর করলে দেখবা এগুলাই আসে, তো আমাদের এটা শর্টকাট। তুমি যদি এইটার অসীম তটের সমীকরণ বাইর করো এক্স্যাক্টলি এটাই আসবে, বাট সমীকরণ থেকে, অধিবৃত্তের সমীকরণ থেকে ডিরেক্ট এটা বাইর করার শর্টকাট হচ্ছে ডান পাশে 1 এর জায়গায় 0 বসাই দেওয়া, ডান পাশে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকের জায়গায় 0, কাজ শেষ, 0 কাজ শেষ। তাহলে আমাদের আলাদা করে আর হিসাব করে বাইর করা লাগলো না। ঠিক আছে, ফাইন, ভেরি গুড। এখন একটা প্রশ্ন যে ভাই এই যে ছোট হাতের এ, ছোট হাতের বি, এদের পরিচয় কি? তোমাদের মনে আছে উপবৃত্তের বেলায় আমরা ছোট হাতের এ, ছোট হাতের বি এদের পরিচয় শিখছিলাম, মনে আছে সূত্রগুলা বাইর করার জন্য। বাট অধিবৃত্তে এগুলার পরিচয় খুব বেশি কাজে আসবে না, কিন্তু আমাদের শিখে রাখা উচিত। দেখো আমাদের কি রাখা উচিত, শিখে রাখা উচিত। দেখো কি, এই যে দেখো এখান থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ছোট হাতের এ, কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ছোট হাতের এ। আমরা এই যে এই কন্ডিশনটা দেখতেছি, এই যে এই কন্ডিশনটা, আমরা এই সমীকরণের জন্য কিন্তু চিত্র আঁকাইছি, এই সমীকরণের জন্য। এবং এই যে এই শীর্ষবিন্দুতে তুমি যদি অক্ষের উপর লম্ব আঁকো, শীর্ষবিন্দুতে তুমি যদি অক্ষের উপর লম্ব আঁকো,
শীর্ষবিন্দুতে অক্ষের উপর যদি লম্ব আঁকো তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই অসীম তট রেখার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব এটা হচ্ছে ছোট হাতের বি। উপরের দিকেও নিচের দিকেও সেম হবে। বুঝছো এ এবং বি এর পরিচয়? বলো কে কে বুঝছো? কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে ছোট হাতের এ। শীর্ষবিন্দুতে যদি তুমি অক্ষের উপর লম্ব আঁকো শীর্ষবিন্দু থেকে সেই লম্বটা এই যে অসীম তট পর্যন্ত যতটুকু অংশ ছেদ করবে এটা হচ্ছে বি। আচ্ছা তাহলে আমাকে বলো তো আমি এখান থেকে কি বলতে পারি? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, আমি কি বলতে পারি না? বলো tan থিটা সমান টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্ব হচ্ছে বি, ইয়া হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে বি। এই দেখো tan থিটা সমান এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা চিন্তা করো, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাইলে এখান থেকে আমি বলতে পারি কি থিটা, থিটা সমান tan ইনভার্স বি বাই এ। কথা সত্য? তাইলে আমাকে বলো, কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে অসীম তট দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, কি হবে? উপরের দিকে একটা থিটা, নিচের দিকে আরেকটা থিটা, 2 থিটা হবে না? বলো। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে অসীম তট রেখাদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? উপরের দিকে থিটা, নিচের দিকেও তো থিটাই হবে, কারণ উপরের দিকের ভ্যালু আর নিচের দিকের ভ্যালু তো সেম। তাহলে কি হবে? অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 2 থিটা, 2 tan ইনভার্স। এটা একটু মুখস্থ রাখো, যদিও এগুলো দিয়ে প্রশ্ন আসে না, বাট কবে চলে আসে এই যে একটু মুখস্থ রেখে ফেলো যে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল 2 tan ইনভার্স বি বাই এ। এই 2টা কেন আসছে বুঝছো কে কে? বলো। এগুলা নরমালি পরীক্ষা এখনো পর্যন্ত তেমন ভাবে দেয় নাই, বাট কখন চলে আসে বলা যায় না। অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল 2 tan ইনভার্স বি বাই এ। এই 2 কেন আসছে? 2 কেন আসছে? কারণ উপরের দিকে থিটা, নিচের দিকে থিটা, এই দুইটা থিটা যোগ করলে এই যে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই পুরাটা, উপরের দিকে থিটা, নিচের দিকে থিটা, 2 tan ইনভার্স বি বাই এ। মনে থাকবে? আচ্ছা এখন খেয়াল করে দেখো, যদি এ আর বি সমান হইতো, মনে করো এখানে এ আর বি এর মান সমান হইতে পারে, সমান হইতে পারে না? আমাকে বলো তো এ এবং বি সমান হইলে, এ সমান যদি বি হয়, এ আর বি যদি সমান হয়, তখন এ আর বি সমান হলে এটা হবে 45, এটা হবে 45, কারণ tan ইনভার্স সমান মানে কি কাটাকাটি 1, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। দেখো এ আর বি যদি সমান হয় তাহলে বি আর এ কাটাকাটি করবা, কাটাকাটি করলে কাটাকাটি কি হবে 1, tan 45 ডিগ্রির মান 1, তখন থিটা হবে 45 ডিগ্রি। তাহলে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এটা কে কে বুঝছো বলো? তার মানে যদি কোনো অধিবৃত্তে, এটা মুখস্থ মুখস্থ, যদি কোনো অধিবৃত্তে এ এবং বি সমান হয় তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তুমি বলো 90 ডিগ্রি। বুঝছো কিছু? কি বুঝাইতে চাইতেছি? আমি একদম বুঝাই দিলাম, পরীক্ষা আসলে তুমি মুখস্থ বলে দিবা। একটা জিনিস বুঝে মুখস্থ করা ভালো, বুঝে মুখস্থ করা ভালো, সময় বাঁচবে। পরীক্ষায় আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষা এটাই দিবে, এমন একটা অধিবৃত্ত দিয়ে দিবে যে অধিবৃত্তের এ এর মান এবং বি এর মান সমান, তোমাকে বলবে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, উত্তর হচ্ছে 90 ডিগ্রি। যেমন এই যে একটা অধিবৃত্ত, ধরো ধরো এই যে একটা অধিবৃত্ত, ধরো x² - y² = 32। তোমাকে জিজ্ঞেস করলো এই অধিবৃত্তে দেখো এ এর মান আর বি এর মান কিন্তু সেম, 32 দিয়ে ভাগ করো, মনে মনে দেখো 32 দিয়ে ভাগ করো, এ এর মান a স্কয়ার এর মানও 32, বি স্কয়ার এর মানও 32, অর্থাৎ দেখো এ এর মান এবং বি এর মান সমান। তো যখন এ এর মান এবং বি এর মান সমান হবে তখন কিন্তু কি হবে? অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অসীম তট দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। মানে অসীম তট দ্বয় কেমন হবে? লম্ব রেখা হবে। অসীম তট দ্বয় কেমন হবে? লম্ব রেখা। তোমাকে যদি জিজ্ঞেস করে যে একটা অসীম তটের ঢাল 2/3, তাহলে আর একটা অসীম তটের ঢাল কত বলো? এই প্রশ্ন কে কে বুঝছো? ধরো তোমাকে এইরকম একটা সমীকরণ দিল, সমীকরণ দিয়ে বললো এই অধিবৃত্তের একটা অসীম তটের ঢাল যদি হয় 2/3, আরেকটা কি হবে? -3/2, কারণ লম্ব রেখা, -3/2 লম্ব রেখার ঢাল উল্টে যায়, চিহ্ন চেঞ্জ, উল্টে যায় চিহ্ন চেঞ্জ, মনে আছে? উল্টে যায় চিহ্ন চেঞ্জ। এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তের অসীম তট দ্বয় পরস্পর লম্ব। আমরা জানি দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1, এগুলো সরল রেখার কনসেপ্ট।
তাহলে একটা একটা অসীম তটের ঢাল যদি 2/3 হয়, আরেকটা হবে -3/2, উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ। এগুলো হচ্ছে ঢাল। বুঝছো ঘটনা? ফাইন। এখন আরেকটা জিনিস, যদি এ আর বি সমান হয়, এ বি সমান হলে তার একটা স্পেশাল নাম আছে। কোন একটা অধিবৃত্তের এ এবং বি যদি সমান হয়, সেই অধিবৃত্তকে বলে আয়তাকার অধিবৃত্ত, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। মুখস্থ করো, আয়তাকার অধিবৃত্ত। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এ আর বি সমান হলে এটার নাম তো বর্গ হওয়া উচিত ছিল। যে ভাই যদি এ আর বি সমান হয় তাহলে তো এখানে একটা বর্গক্ষেত্র হবে, তাহলে এটার নাম বর্গাকার কেন হইলো না? জানি না, এটাকে রেক্টেঙ্গুলারই বলে। এ আর বি যদি সমান হয়, এই অধিবৃত্তকে বলে আয়তাকার অধিবৃত্ত। তুমিও আয়তাকারই বলবা, তুমি আবার বেশি আবেগে বর্গাকার বলতে চাও না। এটাকে কি বলে? আয়তাকার অধিবৃত্ত। এবং আমাকে বলো তো, যদি এ এবং বি এর মান সমান হয়, তাহলে উৎকেন্দ্রিকতার মান কত হবে? √1 প্লাস ধরো b² বা a²/b², যাই হোক না কেন। যখন এ এর মান এবং বি এর মান সমান, তখন কাটাকাটি কাটাকাটি গিয়ে থাকবে 1। তাহলে √1 + 1 কাটাকাটি গিয়ে, এই যে দেখো a²b² কাটাকাটি √2। এটা মুখস্থ। কি মুখস্থ? আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান √2। আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা অলওয়েজ √2। মুখস্থ। যে ভাই যখন অধিবৃত্তের এ এবং বি সমান, তখন অসীম তটদ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ অসীম তটদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং এ এবং বি যদি সমান হয়, সেই অধিবৃত্তকে বলে আয়তাকার অধিবৃত্ত। কি বলে? সেই অধিবৃত্তের নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এবং আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা সারা জীবন √2। এটা মুখস্থ আসতে পারে। পরীক্ষায় যদি বলে আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তোমার মুখস্থ দেখাইতে হবে √2। বলো এতক্ষণ যা বকবক করলাম বুঝা গেল কিনা? শেষ, অধিবৃত্ত শেষ। নিয়ামক রেখা কোথায় থাকে ভাইয়া? দেখো নিয়ামক রেখা এই যে এইদিকে থাকে, এই যে উপকেন্দ্র থাকে এইদিকে, যেই দিকে হা করে, আর নিয়ামক থাকবে এই যে এখানে একটা, এখানে একটা। যেই দিকে হা করবে উপকেন্দ্র সেই দিকে, এবং তার বিপরীত দিকে থাকে নিয়ামক। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝাইতে পারছি। তাহলে এখানে যা কিছু বোঝাইছি খুবই ইম্পর্টেন্ট। যে কোনো বছর একটা এমসিকিউ, যে কোনো বছর এখান থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে, আসলে পারতে হবে। ঠিক আছে, তো আমাদের পড়াশোনা প্রায় শেষ। চলো আমরা লাস্টে অসীম তটের কয়েকটা ম্যাথ দেখি। অসীম তটের কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আমাদের কাজ শেষ ফাইনালি। ওকে ফাইনালি, এই দেখো, বলো কি হবে? এগুলো খুবই ইজি জিনিস। x² - y² = 1। এই অধিবৃত্তের অসীম তট কোনটি? তোমার যদি মুখস্থ রাখতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, তুমি 1 এর জায়গায় 0 বসায় দাও। 1 এর জায়গায় কি বসায় দাও? 0। 1 এর জায়গায় 0, তাহলে y² = x², y = +- x। শেষ। এখানে তো a এর মানও 1, b এর মানও 1। তুমি চাইলে মুখস্থ রাখতে পারো যে y = b/a * x। এখানে a এর মানও 1, b এর মানও 1, তাহলে 1 1 বসায় দিলে y = +- x। y = +- x। বোঝা গেল? এগুলো খুবই ইজি। অসীম তটের সমীকরণ বাইর করতে গেলে কেউ ভুল করবে না। অসীম তটের সমীকরণ বাইর করতে কেউ আটকাবে না, এটা আমি জানি। অসীম তটের সমীকরণ সবাই বের করতে পারে, এখানে আটকানোর সুযোগ একেবারেই নাই, এখানে আটকানোর কথা না। ঠিক আছে, ফাইন। এইটা দেখো, এই কণিকের অসীম তটের ঢালের গুণফল। দেখো অনেক বড় ফরম্যাট আছে। কোন একটা কণিকের অসীম তট, আচ্ছা অসীম তট চাইছে মানে এটা কি? পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? বলো। অসীম তট আছে কোন কণিকের? এমসিকিউতে আসতে পারে। অসীম তট আছে শুধুমাত্র অধিবৃত্তের। এবং যখন এইরকম ফরম্যাট থাকবে, তোমাকে বলবে অসীম তটদ্বয়ের ঢালের গুণফল। অসীম তটদ্বয়ের ঢালের গুণফল শর্টকাট আছে। অসীম তট দুইটার ঢালের গুণফলের সূত্র হচ্ছে x² এর সহগ /y² এর সহগ। এই শর্টকাটটা মনে রাখবা। যদি ঢালের গুণফল চায়, বড় একটা সমীকরণ দেয়া আছে, তোমাকে বলছে কণিকের অসীম তটদ্বয়ের ঢালের গুণফল। অসীম তটদ্বয়ের ঢালের গুণফল শর্টকাট হচ্ছে x² এর সহগ /y² এর সহগ। x² এর সহগ 4 / y² এর সহগ -9, তাহলে -4/9।
উত্তর -4/9। বলো কে কে বুঝছো? উত্তর -4/9। কে কে বুঝতে পেরেছো বলো? -4/9। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে x স্কয়ারের সহগ ডিভাইড বাই y স্কয়ারের সহগ। কখন এটা অ্যাপ্লাই করব? যখন বলবো অসীম তরদ্বয়ের ঢালের গুণফল। আর নাইলে তোমার বড় নিয়মে করতে হবে। বড় নিয়মে যদি করতে যাও তাহলে এই যে আগে অসীম তর বাইর করতে হবে। যখন এইরকম ফরম্যাট থাকবে, এইরকম ফরম্যাট ডিরেক্ট মুখস্থ, অসীম তরদ্বয়ের ঢালের গুণফল x স্কয়ারের সহগ ডিভাইড বাই y স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ ডিভাইড বাই y স্কয়ারের সহগ। যেমন এখানেও কিন্তু খাটবে। তোমাকে যদি বলতো এই অধিবৃত্তের অসীম তরদ্বয়ের ঢালের গুণফল কি? x স্কয়ারের সহগ ডিভাইড বাই y স্কয়ারের সহগ। x স্কয়ারের সহগ 1, y স্কয়ারের সহগ -1, তাহলে উত্তর তো -1। তোমার বিশ্বাস না হলে দেখো, এই যে এটা ঢাল, একটা ঢাল +1, একটা ঢাল -1। দেখো একটা ঢাল +1 আর একটা রেখার ঢাল -1, এই যে +-1, x এর সামনে কিছু নাই মানে কি +-1। একটা রেখার ঢাল +1, একটা -1, গুণ করলে -1। শেষ কথা সত্য। পারা যাবে এখন? বলো। তো আজকে ক্লাসে আমরা যা কিছু পড়ছি, আমরা কি কোনো টাইপ মিস করছি? কোনো টাইপ মিস করি নাই, শুধু এখন বাকি আছে পরামিতিক স্থানাঙ্ক। তো এখন আমরা পরামিতিক স্থানাঙ্ক দেখব। তাহলে এখন আমাকে বলো, যদি যদি অধিবৃত্ত থেকে আসে পারবা কি না? এই চিত্রটা একটু দেখাই। যদিও ভার্সিটি ভর্তি পরীক্ষায় চিত্র রিলেটেড জিনিসপত্র খুবই কম আসে, বাট এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এ এবং বি সমান হইলে তার নাম আয়তাকার অধিবৃত্ত। উৎকেন্দ্রিকতা তখন মুখস্থ √2 এবং তখন অসীম তরদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যাবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং ঢালের গুণফল কি? -1। যদি লম্ব হয়ে যায়, শোনো, আচ্ছা যদি এইটা বলে এ আর বি সমান, একটা অধিবৃত্ত দিয়ে দিছে এ আর বি সমান, যদি জিজ্ঞেস করে তাদের ঢালের গুণফল কত, মুখস্থ। লম্ব রেখার ঢালের গুণফল -1, মুখস্থ। ফাইন, ভেরি গুড। তো এই ছিল আমাদের কনিক। মোটামুটি ক্লাসে যা পড়াইছি যদি বুঝে থাকো তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। ক্লাসে যতটুকু পড়াইছি বুঝতে পারলে তোমাকে আটকাইতে পারবে না। বাট প্র্যাকটিস শিট যখন সলভ করতে যাবা, প্র্যাকটিস শিটে কিছু এক্সট্রা জিনিস যেগুলো আমরা নর্মালি ক্যালকুলাসে পড়াই, ওই যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বা স্পর্শকের ঢাল, এগুলা ক্যালকুলাসে মানে অন্তরীকরণে পড়বা। এবং উপবৃত্তের উপকেন্দ্রিক পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সাথে ক্ষেত্রফল অমুক তমুক, এগুলো ইন্টিগ্রেশনে পড়াবো। আচ্ছা এইরকম মোট কনিকের প্র্যাকটিস শিটে মোট ম্যাথ আছে মনে হয় 195টা, তার মধ্যে 4-5টা ম্যাথ এরকম আছে, ওগুলা স্কিপ করো, কোনো সমস্যা নেই, বাকিগুলো সলভ করলেই হবে। ঠিক আছে, ফাইন, ঠিক আছে। প্র্যাকটিস শিটে ভুল আছে, এই প্র্যাকটিস শিটে অনেক ভুল থাকার তো কথা না, 2-1টা ভুল থাকতে পারে। প্র্যাকটিস শিটগুলো আমরা 3 ধাপে প্রুফ রিডিং করি। প্র্যাকটিস শিটগুলা যেহেতু এইবারই প্রথম প্র্যাকটিস শিট বানাচ্ছি, 3 ধাপে প্রুফ রিডিং করি। এরপরেও কিছু ভুল থাকতেই পারে, কারণ ম্যাথমেটিক্যাল জিনিস। প্রথমত কি জানো, ম্যাথে সমস্যা কি? ম্যাথে হচ্ছে টাইপিং এ এত ভুল হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি এগুলো টাইপিং এ ভুল হয় না, কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপার, ধরো ম্যাথ ভালো টাইপ করতে পারে এরকম টাইপার খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো ম্যাথে আমাদের অফিসে যারা টাইপার আছে তাদের মধ্যে যারা সবচেয়ে এক্সপার্ট, তারা হায়ার ম্যাথের কাজগুলো করে। এরপরেও প্রচুর ভুল থাকে, মনে করো যে প্রচুর ভুল থাকে। এগুলো প্রুফ রিডিং করতে 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 মিনিমাম ধরো 195টা এমসিকিউ, 195টা এমসিকিউ এর মধ্যে যদি 5টা ম্যাথে ভুল থাকে তাইলে ঠিক আছে, এটা মেনে নিতে হবে। এবং ভর্তি পরীক্ষাতেও কিন্তু ভুল থাকে। ভর্তি এটা কিন্তু শুধু শুধু আমাদের প্র্যাকটিস শিটে না, তুমি দেখবা পরীক্ষা দিয়ে বাইরে দেখবা পরীক্ষা যে দিছো ওখানেও দেখবা 100টা এমসিকিউ এর মধ্যে 2-3টাতে ভুল। কাজেই খালি আমাদের দোষ দিয়ে লাভ নাই। আর এইবার প্রথমবার যেহেতু বানানো হচ্ছে একটু আধটু ভুল থাকবেই, বাট আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি ম্যাক্সিমাম প্রুফ রিডিং করে একদম কম্প্যাক্ট সুন্দর জিনিস দেওয়ার। বুঝতেছো? হ্যাঁ, ঠিক আছে। এখন পরামিতিক স্থানাঙ্ক দেখো। পরাবৃত্তের লিখো, পরাবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক একবারে টুডস্ত মুখস্থ রাখবা, এগুলা এমসিকিউতে আসলে দেখে উত্তর। পরামিতিক স্থানাঙ্ক y স্কয়ার সমান 4x, একটা হচ্ছে x স্কয়ার সমান 4ay। এটার পরামিতিক স্থানাঙ্ক x ইকুয়ালস টু at স্কয়ার, y ইকুয়ালস টু 2at,
তো এটাকে যদি একটা বিন্দু হিসাবে লিখি এক্স কমা ওয়াই, মানে এট স্কোয়ার কমা 280, এই যে একটা বিন্দু হিসাবে লিখলাম এক্স কমা ওয়াই। এটা বলে উল্টা, তুমি একটা ভালো করে মুখস্থ করো, আরেকটা এমনি উল্টা। এটা বলে এক্স ইকুয়ালস টু 280 আর ওয়াই ইকুয়ালস টু এট স্কোয়ার, উল্টা। দেখো এখানে বুঝ কোটি ইন্টারচেঞ্জ হয়ে গেছে, 280 কমা এট স্কোয়ার। তুমি খালি একটা মুখস্থ করো, তুমি জাস্ট এটা মুখস্থ রাখো, এটা যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, পরামিতিক স্থানাঙ্ক এক্স ইকুয়ালস টু এট স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু 280, তাহলে বিন্দুটা কি হবে এট স্কোয়ার কমা 280, এটা উল্টা। এট স্কোয়ার এটার চাইতে এটা কি ডিরেক্ট উল্টা। তো বুঝ হয়ে গেছে কোটি, কোটি হয়ে গেছে বুঝ, তাই না? ফাইন, মনে থাকবে, এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো এমসিকিউতে প্রচুর আসে, মাঝে অত বেশিও আসে না, মানে অত প্রচুরও না, বাট আসে। যত কমে আসুক আমাদের তো শিখতে হবে। ধরো পরীক্ষায় এসে বললো এবার, এখন আমি একটা পরামিতিক স্থানাঙ্ক লিখতেছি, তোমরা বলবা যে এই পরামিতিক স্থানাঙ্কের সমীকরণটা কি হবে? 3t স্কোয়ার কমা 60, বলো 3t স্কোয়ার কমা 60। ধরো পরীক্ষায় দিল 3t স্কোয়ার কমা 60, তোমাকে বললো এই যে একটা পরামিতিক স্থানাঙ্ক, এটার সমীকরণ বের করো। আগে দেখা বলো তো এটা সমীকরণটা এই ফরম্যাট হবে নাকি এই ফরম্যাট হবে, কোনটা হবে? ওয়াই স্কোয়ার সমান 4x এটা নাকি এটা? তোমাকে ধরো এমসিকিউতে বললো যে একটা কণিকের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এরকম 3t স্কোয়ার কমা 60, দেখো এই যে এটার সাথে মিলছে, এট স্কোয়ার কমা 280, এট স্কোয়ার কমা 280, তাহলে বলতো এর মান কত? হে আমাকে বলো, এখান থেকে দেখে বলো এর মান কত, এর মান কত, দেখেই তো বোঝা যায় এর মান 3, এর মান কত দেখেই তো বোঝা যায় এর মান 3। তাহলে সমীকরণ কি? ওয়াই স্কোয়ার সমান 3 4 12x, 4 ইন্টু 3 ইন্টু এক্স, 3 4 12x, এই বুঝছো? তাহলে সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 12x, ওয়াই স্কোয়ার সমান 12x। এখন ধরো পরীক্ষা হলো তুমি ভুলে গেছো, কি ভুলে গেছো? এটা ভুলে গেছো, এট স্কোয়ার কমা 280 এটা ভুলে গেছো। তাহলে এখন কেমনে করবা? এখন বুদ্ধি হচ্ছে, মনে করো তুমি পরীক্ষা হলে ভুলে গেছো যে এট স্কোয়ার কমা 280 এটা মনে নাই, তখন তুমি কি করবা? এই যে স্থানাঙ্কটা দিছে এটাকে এক্স ধরবা, বুঝকে ধরবা এক্স, কোটিকে ধরবা ওয়াই। এখন মেইন যে সমীকরণ, মেইন সমীকরণের চলক হিসেবে কি থাকে? শুধু এক্স ওয়াই। মেইন সমীকরণে দেখো, মেইন সমীকরণে কি টি থাকে? মেইন সমীকরণে তো টি থাকে না, তাহলে টি কে এলিমিনেট করতে হবে। এলিমিনেট কেমনে করবে? যে এখান থেকে টি বাইর করো, y/6, এখান থেকে টি এর মান এখানে বসাই দাও, শেষ। টি কে এলিমিনেট করতে হবে, একটা থেকে টি এর মান বাইর করে এটাতে বসাই দিবা, বুঝছো? তাহলে দেখো কি আসতেছে, 36, 3 12 36, 12 ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই স্কোয়ার নিচে কাটাকাটি গিয়ে 12, তাহলে ওয়াই স্কোয়ার সমান 12x। এই বুঝছো? কাজেই যদি পরামিতিক স্থানাঙ্ক পরাবৃত্তের বেলায় মনে নাও থাকে, যদি মনে না থাকে ডিরেক্ট দেখো, যদি এটা মনে থাকে যে এট স্কোয়ার কমা 280, তাহলে তো তুমি দেখেই বুঝে ফেলবা যে এর মান হচ্ছে 3 এবং ফরম্যাট হচ্ছে এটা 3 4 12x। বাট যদি এটা মনে না থাকে তাহলে তুমি ভুজটাকে এক্স ধরবা, কোটিটাকে ওয়াই ধরবা, তারপর টি যে কোনো একটা থেকে টি বাইর করে এখানে বসিয়ে দিবা, অথবা কেউ চাইলে এখান থেকে টি বাইর করে এখানেও বসাইতে পারে, একটা করলেই হইলো। যে কোনো একটা থেকে টি এর মান বাইর করে একটাতে বসাই দিবা, কাজ শেষ। বুঝছো? শেষ। এরপরে উপবৃত্ত, দেখো উপবৃত্তের সমীকরণ তো একটাই, তাই না? কন্ডিশন দুইটা, বাট সমীকরণ তো একটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এর কন্ডিশন যাই হোক না কেন সমীকরণ তো একটাই। এর পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে দেখো এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা, সরি বি সাইন থিটা, এক্স ইকুয়ালস টু এ কস থিটা, ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা। যদি এটাকে বিন্দু আকারে লিখো, মানে এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি, এ কস থিটা কমা বি সাইন থিটা, শেষ। এ কস থিটা কমা বি সাইন থিটা। আমাকে বলো তো এই সমীকরণের পরামিতিক স্থানাঙ্ক কি হবে? পরামিতিক স্থানাঙ্ক কি হবে? এ কস থিটা, এ মানে হচ্ছে 3 কস থিটা, বি হচ্ছে 4,
কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? এই যে খুব ইজি ভাই, এ cos থিটা কমা বি sin থিটা, এর মান হচ্ছে এনে 3 স্কয়ার মানে 9, আর বি হচ্ছে 4। এই বুঝতেছে, এগুলো ইজি, খালি এই দুটো মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে হবে কি, যে উপবৃত্তের বেলায় পরামিতিক স্থানাঙ্ক x ইকুয়ালস টু a cos থিটা, x ইকুয়ালস টু a cos থিটা, y ইকুয়ালস টু b sin থিটা, x ইকুয়ালস টু a cos থিটা, x ইকুয়ালস টু a cos থিটা, y ইকুয়ালস টু b sin থিটা। এতটুকু জিনিস মুখস্থ রাখতে হবে। মনে করো পরীক্ষায় তোমাকে এই বিন্দুটা দিল, ওয়েট, ধরো 5 cos থিটা কমা 2 sin থিটা দিয়ে বললো এটা একটা পরামিতিক স্থানাঙ্ক, এটার মেইন সমীকরণ কি বলো? মেইন সমীকরণ কি? এর মান 5, x স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার ইকুয়ালস টু 1। এই কে কে বুঝছো? পরীক্ষায় তোমাকে হয় সমীকরণ দিয়ে দিবে, হয় তোমাকে এরকম সমীকরণ দিয়ে বলবে পরামিতিক স্থানাঙ্ক বাইর করো, সমীকরণ থেকে এটা বাইর করতে বলবে, অথবা পরামিতিক স্থানাঙ্ক দিয়ে দিবে, পরামিতিক স্থানাঙ্ক দিয়ে বলবে সমীকরণ বের করো। বুঝছো? এই বুঝা গেছে? এখন মনে করো পরীক্ষা এটা দিয়ে দিল, এই যে এই বিন্দুটা, এখন তোমার কোনো কারণে এটা মনে নাই, ধরো তুমি ভুলে গেছো, ওইটাই তো পারে যে তুমি a cos থিটা কমা b sin থিটা ভুলে গেছো, তখন কেমনে করবা? বুঝটাকে ধরবা x, বুঝটাকে ধরবা x, আর কোটিটাকে ধরবা y। যদি এগুলো ভুলে যাওয়ার কথা না, যদি ভুলে যাও যে এগুলো তোমার কিছুই মনে নাই, তোমাকে বলছে এটা সমীকরণ বের করো, তুমি কেমনে বের করবা? এখান থেকে বের করবা cos থিটা, cos থিটা সমান x বাই 5, আর এখান থেকে বের করবা sin থিটা, sin থিটা সমান y বাই 2। এখন সরকারি সূত্র বসাই দিবা। সরকারি সূত্র কি? সরকারি সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। বুঝছো? এটা হচ্ছে ভুলে গেলে পরে, নরমালি তুমি ডিরেক্ট এখান থেকে এটা উত্তর 10 সেকেন্ড, যদি ভুলে যাও তাহলে এইভাবে করবা যে cos থিটার মান x বাই 5, sin থিটার মান y বাই 2, তাহলে সরকারি সূত্র, সরকারি সূত্র করলে কি y স্কয়ার বাই 4। আচ্ছা x টাকে আগে লিখি, শুধু দেখা যাবে, তো এটাকে স্কয়ার করলে x স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 মানে 2 স্কয়ার, মানে হ্যাঁ 2 স্কয়ার শেষ। বুঝছো? তো যদি তোমাকে স্থানাঙ্ক থেকে, পরামিতিক স্থানাঙ্ক থেকে সমীকরণ বাইর করতে বলে, তাইলে এখান থেকে cos থিটা আর sin থিটা বাইর করবা। আগে ভুজটাকে ধরবা x, পরামিতিক স্থানাঙ্কের ভুজকে ধরবা x, কোটিকে ধরবা y, সেখান থেকে cos থিটা sin থিটা বাইর করে বসিয়ে দিবা, কাজ শেষ। এতটুকু জানা থাকলেই কাজ চলবে, এতটুকু জানা থাকলেই কাজ চলবে। তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো বলো? এখন অধিবৃত্ত, অধিবৃত্ত, অধিবৃত্ত কপি করে নিয়ে এসে পড়ি একই ধরনের অধিবৃত্ত, উপয়ের জায়গায় অধি, অধিবৃত্তের সমীকরণ কি একটা? দেখো উপবৃত্তে কিন্তু সমীকরণ একটা, দেখো পরাবৃত্তের সমীকরণ দুইটা, দুইটা আলাদা, বুঝকোটি ইন্টারচেঞ্জ। এখানে কিন্তু উপবৃত্তে কিন্তু সমীকরণ একটাই, একটাই সমীকরণ, দেখো কন্ডিশন একটাই, এই যে একটাই, বাট অধিবৃত্তে কিন্তু সূত্র দুইটা। অধিবৃত্তের সূত্র কয়টা, মানে সমীকরণ কয়টা? সমীকরণ কিন্তু দুইটা। সব তো মুছাই ফেলা লাগতেছে, তাইলে আবার কপি করে কি লাভ হইল? দেখো সমীকরণই দুইটা হবে, আচ্ছা মুই সেই করি। দেখো অধিবৃত্তে সমীকরণ দুইটা, একটাতে হচ্ছে এই যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, আরেকটাতে হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1। তো দেখো এই সমীকরণের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে x ইকুয়ালস টু a sec থিটা আর y ইকুয়ালস টু b tan থিটা, a sec b tan, আর এটার বেলায় sec tan উল্টে যাবে, a আর b কিন্তু সেম থাকবে। কেন? দেখো এখানে x এর সাথে আছে a, y এর সাথে b, এখানেও কিন্তু x এর সাথে আছে a, y এর সাথে b, তাহলে a কিন্তু x এর সাথেই থাকবে আর b থাকবে y এর সাথে, tan আর sec উল্টে যাবে, tan এবং sec উল্টে যাবে। এই দেখো x ইকুয়ালস টু a sec থিটা, y ইকুয়ালস টু b tan থিটা, x এর সাথে a, y এর সাথে b, আর এখানে a আর b কিন্তু সেম থাকবে। দেখো x এর সাথে a,
ওয়াই এর সাথে বি, এরা কিন্তু ঠিক আছে, শুধু সেকের জায়গায় আসবে টেন, টেনের জায়গায় সেক, কাজ শেষ। তাহলে আমাকে বলো, আচ্ছা এখন আমাকে বলো, যদি তোমাকে বলে এই অধিবৃত্তের এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 1, এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কি হবে? তুমি বিন্দু আকারে লিখলে কি হবে? এটাকে দাঁড়াও লিখে দিই, এটাকে বিন্দু আকারে লিখলে হবে এস এক থিটা কমা এক্স কমা ওয়াই বি টেন থিটা, আর এটাকে বিন্দু আকারে লিখলে হবে এ টেন থিটা কমা বি সেক থিটা। এখন আমাকে বলো এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কি হবে? এ এর মান 3, বি এর মান 4, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার আগে আছে, তাহলে প্রথমে সেক পরে টেন, দেখে বলে বলা যায় 3 সেক থিটা, এলা মুখস্থ রাখবা, তাইলে 5 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবা। কেমনে? এ এর মান 3, এস এক থিটা, বি এর মান 4, 10 থিটা। বুঝছো? এই যে এই বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক। আর যদি এই যে এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক যদি এই ফরম্যাট থাকে ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু 1, তাইলে পরামিতিক স্থানাঙ্ক কি হবে বলো? এখানে বি এর মান খেয়াল করে দেখো, বি এর মান 2, এ এর মান কত? 5, তাহলে এ মানে 5, এই যে এ টেন থিটা 5 এর সাথে টেন থিটা, আর ওয়াই স্কোয়ারের নিচে বি স্কোয়ার মানে 2, বি এর মান 2, বি সেক থিটা 2 সেক থিটা। বলো তো বুঝছো নাকি? বুঝতেছো নাকি খুঁজতেছো? বলো। এতটুকুই এনাফ, এতটুকুই এনাফ। যা কিছু পড়াইছি এতটুকু বুঝতে পারলে বাকি সব নিজেরাই পারবা, খালি বাসায় প্র্যাকটিস করতে হবে। এখানে এস এক থিটা এর মান 3, বি এর মান, এখানে এ এর মান 5। এই দেখো, এই শোনো, বিন্দু লেখার সময় কিন্তু অবশ্যই আগে বুঝ তারপরে কোটি, কেউ আবার অতি আবেগে দেখো ওয়েট, এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আগে আছে, তার মানে এই না যেখানে বি আগে চলে আসবে। শোনো ভালো মতো শোনো, অনেকে ভুল করে কিন্তু, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আগে আছে তার মানে কি বিন্দুর বেলায় কি ভুজ পরে বসবে? কোনোদিন বিন্দুর বেলায় কি কোটি আগে বসে? আগে বসে না। বসানোর সময় কিন্তু ওই যে ভুজ আগে কোটি পরে, উল্টা পাল্টা করবে না, উল্টা পাল্টা করলে কিন্তু জামিন নাই, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা এখান থেকেও মনে করো পরীক্ষায় দেওয়া আছে এটা 4 sec থিটা কমা 7 tan থিটা, এটা পরামিতিক স্থানাঙ্ক, তোমাকে বলছে সমীকরণ বের করো। তো তোমার যদি এই জিনিসটা মনে থাকে যে এস এক থিটা কমা বি টেন থিটা এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে তো তুমি ডিরেক্ট লিখতে পারবা। তাহলে ডিরেক্ট লিখতে পারবা যে এ এর মান 4, বি এর মান 7, সমীকরণ এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার ইকুয়ালস টু 1, রাইট? তুমি ডিরেক্ট লিখবা এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কিন্তু ধরো তোমার এইটা মনে নাই পরীক্ষার হলে, ধরো পরীক্ষার হলে তোমার এই যে এই বিন্দুর কথা মনে নাই থাকতে পারে, তখন কি করবা? সরকারি সূত্র কি করবা? এই যে এক্স ইকুয়ালস টু ধরবা 4 sec থিটা, আর ওয়াই ইকুয়ালস টু ধরবা 7 tan থিটা। এখন এখান থেকে সরকারি সূত্র বসাবা। সরকারি সূত্র কি? আগে sec থিটা tan থিটা বাইর করো, বুঝকে ধরবা এক্স, sec থিটা আসতেছে এক্স বাই 4, কোটিকে ধরবা ওয়াই, tan থিটা আসতেছে ওয়াই বাই 7। তাহলে এখন এই দুইটা মিলে সরকারি সূত্র, এই দুইটা মিলে সরকারি সূত্র কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। মনে আছে আমরা জানি sec স্কয়ার থিটা, ওই যে 9 10 এর তিনটা সরকারি সূত্র ছিল, সেই তিনটার একটা হচ্ছে এটা। তাহলে sec স্কয়ার থিটা x স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 7 স্কয়ার ইকুয়ালস টু 1। বুঝছো? এগুলো হচ্ছে যদি ওই সূত্রগুলো মনে না থাকে। দেখো যদি তোমার এটা মনে থাকে যে s এক থিটা কমা বি টেন থিটা x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে তো তুমি ডাইরেক্ট লিখেই ফেলবা। বাট যদি মনে না থাকে তাহলে এইভাবে করবা। বুঝছো ঘটনা? আর যদি এরকম থাকে বিন্দুটা, দাঁড়াও এটাকে ওইদিকে নিয়ে যাই। ওকে ফাইন। তো যদি বিন্দুটা এরকম থাকে, এই যে এটা থাকে, সমস্যা নাই, তুমি সূত্র ওটাই বসাবা, কোনো সমস্যা নাই। দেখো এ টেন থিটা, মনে করো একটা বিন্দু দিছে এরকম এ টেন থিটা কমা বি সেক থিটা। এইবার কি হবে করো, আমি এটাকে সাজাই। এবার কি হবে করো,
যদি তোমার সূত্র মনে থাকে, সূত্র যদি মনে থাকে যে এস এক থিটা কমা বি টেন থিটা, এরকম হলে ডিরেক্ট এটা এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে তো তুমি ডিরেক্ট উত্তর লিখে ফেলবা। আর যদি মনে না থাকে তখন এই সরকারি সূত্র দিয়ে করবা। আর এটার বেলায়ও এ টেন থিটা কমা বি সেক থিটা, এই ফরম্যাটের বেলায় উত্তর হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার 4 স্কোয়ার। এই যে যদি ফরম্যাট মনে থাকে ডিরেক্ট লিখে ফেলবা। যদি ফরম্যাট মনে থাকে, এই যে আগে টেন থিটা পরে সেক থিটা, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই দেখো স্থানাঙ্কের বেলায় কিন্তু প্রথমেরটা ভুজ, এটা হবে এক্স স্কোয়ারের নিচে, আর পরেরটা কোটি, এটা হবে ওয়াই স্কোয়ারের নিচে। শুরুতে আছে টেন পরে সেক, মানে এটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়ালস টু 1। বাট যদি এই সূত্র মনে না থাকে, যদি মনে থাকে তাহলে ডিরেক্ট লিখবা, আর মনে না থাকলে আগে ভুজকে ধরবা এক্স, শেষ কনিক শেষ। বলো বুঝছো কে কে? আর কোটিকে ধরবা ওয়াই, ভুজকে ধরবা এক্স, কোটিকে ধরবা ওয়াই। তাহলে এখান থেকে টেন থিটা সমান এক্স বাই 4 আর sec সমান y বাই 7। মানে সরকারি সূত্র কি বলে? সরকারি সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। সরকারি সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা শেষ ইকুয়ালস টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে বসায় দিলে দেখো এই যে y স্কয়ার বাই 7 স্কয়ার কিন্তু আগেই আসবে। বুঝিতে পেরেছো? বাট এটা ডাইরেক্ট মুখস্থ থাকলে ডাইরেক্ট বসায় দিবা, সময় বেঁচে যাবে, সময় বেঁচে যাবে। এই যে শেষ। তো এরই মাধ্যমে আমাদের কণিক ভীতি দূর হইল, এরই মাধ্যমে আমাদের কণিক ভীতি দূর হইল। বলো পরীক্ষা আসলে পারবা কিনা? যেমন এই যে এমসিকিউটা, বলো উত্তর কি হবে? ডাইরেক্ট দেখে বলো, দেখি কয়জন পারে। এই এমসিকিউটা ডাইরেক্ট দেখে বলো, ডাইরেক্ট দেখে বলো কে পারে, ডাইরেক্ট দেখে বলো কে পারে। এস এক থিটা কমা বি টেন থিটা, আগে আছে সেক পরে আছে টেন, তার মানে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস এটা অধিবৃত্ত হবে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার, এই যে এটা মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি। ভেরি গুড। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পারলে আমরা আজকে ক্লাসে সাফল্য মণ্ডিত হয়েছি, আজকে ক্লাসে আমরা সাফল্য মণ্ডিত হয়েছি। এটা বলো তো x equals to a tan theta, y equals to b sec theta, এই যে আবার ঘটনা সেম। এই এনে তো উল্টা আছে, উল্টা আগে 10 পরে sec, তাহলে এটা হবে y স্কয়ার বাই b স্কয়ার, b এর মান 2, y স্কয়ার বাই 4 মাইনাস x স্কয়ার বাই 9, কই এই যে y স্কয়ার বাই মাইনাস x স্কয়ার বাই 9, এই যে সঠিক উত্তর b। দেখো 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 এখানে কিন্তু আগে আছে 10 পরে আছে sec, এটা হচ্ছে a tan theta, এটা হচ্ছে b sec theta। আগে 10 পরে sec, এটা হচ্ছে এই ফরম্যাট y স্কয়ার বাই b স্কয়ার, b এর মান 2 মাইনাস x স্কয়ার বাই এই যে y স্কয়ার বাই b স্কয়ার, b এর মান 2 মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার, a এর মান 3। এই যে বুঝছো? তো যদি তোমার ডাইরেক্ট মনে না থাকে, ডাইরেক্ট যদি মনে না থাকে তাহলে সরকারি সূত্র দিয়ে করবা। কিভাবে? এই যে এইভাবে। যাদের ডাইরেক্ট মনে থাকবে না তোমাদের জন্য ওষুধ হচ্ছে তোমরা আগে সরকারি সূত্র দিয়ে করবা, কোনো সমস্যা, তাও ভুল করবা না, সময় একটু বেশি লাগুক। সরকারি সূত্র দিয়ে করলে সময় একটু বেশি লাগবে, তাও ভুল কইরো না। যেমন এখানে আগে তুমি এখান থেকে বাইর করো sec থিটা, এখান থেকে tan থিটা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তাহলে অবশ্যই y স্কয়ার থাকবে আগে, এটা দেখে তো বোঝা যায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সরকারি সূত্র, y স্কয়ার থাকবে আগে, x স্কয়ার থাকবে পরে, তাহলে এখানে হবে y স্কয়ার নিচে হবে 2 স্কয়ার, x স্কয়ার নিচে হবে 3 স্কয়ার। দেখে কিন্তু বুঝে ফেলা যায়, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ওকে ফাইন। তো আমরা একদম কণিকের লাস্ট মেতে চলে আসছি। এইটা অ্যানসার করো, এটাই আমাদের লাস্ট এমসিকিউ, এইটা অ্যানসার করো, এটা আমাদের একদম লাস্ট এমসিকিউ, আমাদের লাস্ট এমসিকিউ এ চলে আসছি আমরা। তোমাকে বলছে যদি কোনো অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ এটা হয় তবে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্কের সমীকরণ বের করো। তোমাদের কি মনে আছে অসীম তটের সমীকরণ মুখস্থ করতে বলছিলাম প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, তার মানে এখানে বি এর মান 2, এ এর মান 3, কথা সত্য নাকি? বি এর মান 2, এ এর মান 3। দেখো
অসীমতট y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a ইনটু x, মনে আছে b বাই a ইনটু x, b এর মান 2 a এর মান 3, তাহলে দেখো b এর মান 2 a এর মান 3 কই আছে, b এর মান 2 a এর মান 3, b এর মান 2 a এর মান 3 এই যে, এবং কোনো কথা বলা নাই, শোনো কোনো কন্ডিশন উল্লেখ নাই, কন্ডিশন উল্লেখ নাই মানে a গ্রেটার দেন b, কোনো কন্ডিশন উল্লেখ নাই, কোনো কন্ডিশন যদি উল্লেখ না থাকে তাহলে অটোমেটিক a গ্রেটার দেন b ধরবা, তাহলে a sec থিটা, a sec থিটা 3 sec থিটা b tan থিটা, কোনো কন্ডিশন বলে দেয় নাই, কোনো কন্ডিশন বলা না থাকলে বাই ডিফল্ট তুমি a গ্রেটার দেন b এইটা ধরে নিবা, তাহলে a গ্রেটার দেন b এর জন্য এই অধিবৃত্তে কিন্তু a গ্রেটার দেন b বলতে কিছু নাই, অধিবৃত্তে কিন্তু a গ্রেটার দেন b বলতে কিছু নাই, অধিবৃত্তে a গ্রেটার দেন b মানে হচ্ছে এই সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তো এই সমীকরণের জন্য মনে আছে, এই সমীকরণের জন্য পরামিতিক স্থানাঙ্ক ছিল a sec থিটা b tan থিটা, মনে আছে আগে sec পরে tan, a sec থিটা b tan থিটা, তাহলে a এর মান 3 sec থিটা আর b এর মান 2 b tan থিটা, শেষ। তো এই ছিল আমাদের আজকে ক্লাস, এরই মাধ্যমে আমাদের কণিক অধ্যায় সমাপ্ত হইল। এখন তোমাদের কাজ, শোনো আমি আবার বলি, কণিকে অনেক বেশি, আপনি কি সৈয়দ নজরুলের স্টুডেন্ট? হ্যাঁ আমি সৈয়দ নজরুলের স্টুডেন্ট, তুমি কি সৈয়দ নজরুলের? দেখো শোনো, কণিক অধ্যায়ে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করায়ে ক্লাসে লাভ নাই, বেসিকটা বোঝানো বেশি জরুরি। কণিকে আমি তোমাকে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তের বেসিকটা বুঝাইতে পারছি কিনা বলো, বাকি কাজ তোমাদের। তুমি যখন বাসায় প্র্যাকটিস করতে যাবা দেখবা কেন্দ্র বাইর করো এরকম ম্যাথ আছে 20টা যে কোনো বই থেকে, উপবৃত্ত বাইর করো 25টা আছে, নিয়ামকের সমীকরণ 100টা আছে, ওই মানে এই বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অমুক তমুক, এগুলো 100টা প্র্যাকটিস করে লাভ নাই। তোমার মাথায় খালি পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এই তিনটার বেসিকটা যদি আমি ক্লিয়ার করতে পারি বাকি কাজ তোমার, বাকি আমার কোনো কাজ নাই। এখন তুমি প্র্যাকটিস করো, তুমি বাজারের যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, যে কোনো পাবলিকেশনের ভার্সিটি অ্যাডমিশনের জন্য বই থেকে প্র্যাকটিস করো, এবং আমরা যে প্র্যাকটিস শিটটা দিচ্ছি অবশ্যই সলভ করবা। যেমন কণিকে 195টা এমসিকিউ আছে, অবশ্যই সলভ করবা। যদি ক্লাস ভালো মতো বুঝে থাকো মিনিমাম 140-50টা পারা উচিত। হ্যাঁ ওকে, মেইন বুকের ম্যাথ করবো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির জন্য, ঢাকা যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি হায়ার ম্যাথে রিটেনের জন্য মেইন বই করলেই হবে। ঢাকা ইউনিভার্সিটি রিটেনে ম্যাথ প্রশ্ন একদম একাডেমিক স্ট্যান্ডার্ড, বোর্ডে আসা টাইপগুলো থেকেই প্রশ্ন হয়, বোর্ডে আসা ম্যাথগুলো করে যেতে পারলে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ তুমি পারবা, হুবহু কমন না পড়লেও ওই টাইপই আসবে। আর বেসিক ক্লিয়ারের জন্য তো আমাদের ক্লাসগুলো এনাফ, আমরা ক্লাসে যেভাবে পড়াচ্ছি তুমি রিটার্নও অ্যান্সার করতে পারবা। প্রশ্ন তো রিটার্ন এমসিকিউ আলাদা না, ঘটনা তো একই, বেসিক জিনিস তো সেম, খালি বই থেকে একাডেমিক প্রিপারেশনটা নিবা, যে এইচএসসিতে তুমি যে টাইপগুলো করছো বোর্ডে আসা ম্যাথগুলো তো করে গেছো, ওই বোর্ডে আসা ম্যাথগুলো রিভিশন দিয়ে যাবা, তাহলেই হবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। গতবার তো গতবার প্রশ্ন সহজ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন হায়ার ম্যাথ খুব ইজি হয়েছে, তুমি পারো নাই বা তোমার কাছে কঠিন মনে হচ্ছে এটা তোমার ব্যর্থতা, কারণ তুমি একাডেমিকে পড়ো নাই। গত বছর ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের যে প্রশ্ন 10-এর মধ্যে 10 পাওয়া পসিবল, বাট পরীক্ষার হলে তো নার্ভ ধরে রাখা টাফ। গত বছর বহুপদীর যে ম্যাথটা আসছে খুবই সোজা, তারপরে অন্তরীকরণটাও ইজি ছিল, তারপরে আর কোনটা জানি আসছে, যেগুলো আসছে সব ইজি ছিল। তুমি যদি দেখো ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের প্রশ্ন গত বছরের 4টা ম্যাথ একাডেমিক প্রিপারেশন দিয়েই পারা যায়, বাট পরীক্ষার হলে নার্ভাসনেস, পরীক্ষার হলে তুমি মিলাইতে পারবা কিনা সেটা ডিপেন্ড করবে তুমি বাসায় কতটুকু প্র্যাকটিস করে গেছো, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকো সুস্থ থাকো। শোনো, ম্যাথ প্রশ্ন কঠিন হবেই, ম্যাথ প্রশ্ন হায়ার ম্যাথ প্রশ্ন যে কোনো ভর্তি পরীক্ষায় কঠিন হবে, কারণ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আর হায়ার ম্যাথ দুই জিনিস। হায়ার ম্যাথ দিয়ে তোমাকে বাছাই করবে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তুমি ভালো সাবজেক্ট পড়তে চাও, তোমাকে বাছাই করবে হায়ার ম্যাথ দিয়ে। হায়ার ম্যাথ প্রশ্ন সহজ হবে এটা আশা করা উচিতই না। যেমন বায়োলজির প্রশ্ন, কেমিস্ট্রির প্রশ্ন, ফিজিক্সের প্রশ্ন 25-20 পাওয়া ইজিলি পসিবল, কিন্তু হায়ার ম্যাথে গত বছর স্ট্যান্ডার্ড মার্ক ছিল 10, গুচ্ছ ভর্তি পরীক্ষায় 25-এ যারা 10-11 পাইছে ওরা ভালো সাবজেক্ট পাইছে। শোনো, ভার্সিটি ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথ প্রশ্ন প্রতি বছরই কঠিন হয়, এইবারও কঠিন হবে। তোমার টার্গেট হচ্ছে সবগুলো টাইপ পড়ে যাওয়া। প্রশ্ন শোনো, ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হইলেও তোমার লাভ নাই, কঠিন হইলেও ক্ষতি নাই। সহজ হইলে সবার জন্যই সহজ, কঠিন হলে সবার জন্যই কঠিন। সহজ হইলে 25-20 পাইও তুমি ভালো সাবজেক্ট পাবা না, আর কঠিন হইলে 25-10 পাইও ভালো সাবজেক্ট পাবা। তো তোমার কোনটা দরকার? তোমার ভালো সাবজেক্ট দরকার, ভালো একটা পজিশন দরকার। প্রশ্ন সহজ হোক কঠিন হোক, ডাজন্ট ম্যাটার এট অল,
যা হবে সবার জন্যই হবে। গত বছর জিএসটিতে প্রশ্ন কঠিন হয়েছে হায়ার ম্যাথে, 25-এ 10 যারা পাইছে ম্যাথে ভালো ভালো সাবজেক্ট পাইছে। আর যদি সহজ হয় তাহলে 17-18 লাগবে। তো এইটা তুমি তোমার কাজ হচ্ছে প্রিপারেশন নেওয়া, ভালো মতো ম্যাক্সিমাম প্রিপারেশন নেওয়া। এরপরে প্রশ্ন সহজ হইলেও তোমার লাভ নাই, কঠিন হলেও ক্ষতি নাই, যা হবে সবার জন্য সেম। প্রশ্ন সহজ হইলে তুমি ভাবতেছো যে আমি চান্স পেয়ে গেছি, সহজ হইলে কাটমার্ক বাড়বে, কঠিন হলে কাটমার্ক কমবে। কাজে চান্স যার পাওয়ার সেই পাবে, যার ভালো প্রিপারেশন প্রশ্ন কঠিন হলেও সেই চান্স পাবে, সহজ হইলেও সেই চান্স পাবে। তোমার কাজ প্রিপারেশন ভালো মতো নেওয়া। যেমন গত বছর গুচ্ছের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, যারা 10-11 পাইছে ম্যাথে ওরাও চান্স পাইছে ভালো সাবজেক্টে, মোটামুটি 60+ পাইলে ভালো সাবজেক্ট পাওয়া গেছে। তো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের নাম্বার একটু বেশি উঠে, ম্যাথে সময়ের অভাবে হয়তো সবাই দাঁড়াতে পারে না, 10টা-11টা পারলেই চান্স হয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে ওগুলা যারা ভর্তি পরীক্ষার সময় চিন্তা করে ওরা হচ্ছে ব্যাককল, এদের বুদ্ধি একেবারেই কম। তোমার চিন্তা করতে হবে সবাই যদি 25-এ 20 পায় আমার 21 পাইতে হবে, সবাই যদি 25-এ 5 পায় আমার 6 পাইতে হবে, তাইলে তুমি চান্স পাবে। এটা তো ভাই, এটা তো এইচএসসি পরীক্ষা না, এতটুকু বুদ্ধি নাই। এটা কি এইচএসসি পরীক্ষা যে আমার 80টা টার্গেট 80 পাইলেই হবে? ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হইলে তোমার সহজে বেশি নাম্বার পাইতে হবে, কঠিন হলে কম পাইলেও হবে, বাট বাকি এভারেজের চাইতে বেশি পাইতে হবে, শেষ। যে প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এই চিন্তা বাদ দেও, তোমার টার্গেট হচ্ছে সবগুলা অধ্যায়, সবগুলা টপিক ভালো মতো প্রিপারেশন নেওয়া। এরপরে পরীক্ষার প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন হয়েছে এটা পরীক্ষা দেওয়ার পরে চিন্তা করবা, পরীক্ষার আগে না, বুঝছো? এখন কালকে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট, এই পরীক্ষায় প্রশ্ন সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে এটা অবশ্যই ডিপেন্ড করে, কারণ এখানে 80 পাইতে হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। যেহেতু এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন হয়, তো এখানে আসলে একটা কি বলে অসমতা থাইকাই যায়। যেহেতু ইন্টারমিডিয়েটে 8টা বা 9টা বোর্ড, তো কোনো কোনো বোর্ডের প্রশ্ন হয়ে যায় একটু বেশি সোজা, কোনো কোনো বোর্ডে হয়ে যায় বেশি কঠিন। তো এই জিনিসটা আসলে একটু মানে খারাপ লাগারই ব্যাপার। তো যাদের আসলে এটা আসলে কিছু করার নাই, যেহেতু 9টা বোর্ড, তো কোনো কোনো বোর্ডে হয়তো অনেক কম পড়েও অনেকে ভালো রেজাল্ট করে ফেলে, আবার কিছু বোর্ডে অনেক বেশি পড়েও খারাপ হয়ে যায়। এটা আসলে ভাগ্যের উপর ছাইড়া দেওয়া ছাড়া তো কিছু করার নাই। তাও সৃষ্টিকর্তা যা করবেন ভালোর জন্য করবেন, তার উপর বিশ্বাস রাখতে হবে। তো সবার রেজাল্ট ভালো হোক, যেহেতু এখানে সবার রেজাল্ট ভালো হওয়াই পসিবল। সবাই এ প্লাস পেলে সবাই এ প্লাস, একজন এ প্লাস পেলে আরেকজন পাইতে পারবে না, এরকম তো আর এইচএসসি পরীক্ষাতে না। তো সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, সবাই ভালো রেজাল্ট করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে, রেজাল্ট যেমনই হোক। আমাদের ব্যাচে যারা আছো আমি একটা কথা বলি, এইচএসসি রেজাল্ট যদি খারাপও হয় এটা কিন্তু উতরায় যাওয়া খুবই ইজি, একটা ভালো ভার্সিটিতে চান্স পাইলে হয়ে যাবে। এসএসসিতে রেজাল্ট খারাপ হইলে ওটাকে উতরায় যেতে 2 বছর লাগে এইচএসসি রেজাল্ট ভালো করতে, বাট এইচএসসিতে খারাপ হইলে তুমি যদি ভার্সিটিতে চান্স পেয়ে যাও আর জীবনেও আর কোনো সমস্যা হবে না, এইচএসসি রেজাল্ট আর কোথাও তোমাকে আটকায় রাখবে না। তো আমাদের ভার্সিটি ব্যাচে যারা আসো, যারা আমাদের ক্লাসগুলো করতেছো, অন্তত আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি যে একটা অধ্যায় আমাদের ক্লাসগুলো করার পরে মনে হচ্ছে না যে কনফিডেন্স আসতেছে না যে আমি চান্স পেয়ে যাবো? প্রশ্ন সহজ হলেও তুমি চান্স পাবা, কঠিন হলেও তুমি চান্স পাবা। আমি আবার বলতেছি, 22 ব্যাচে সবাইকে পড়ানোর সময় একটা কথা বলছিলাম, যারা আমাদের ক্লাসগুলো করবা, এসিএস এর ক্লাস করার সময় তোমার হয়তো মনে হবে যে ভাইরা কি পড়া, মানে ভালো লাগুক বা খারাপ লাগুক আমাদের ক্লাস সবার ভালো লাগবে না, সবাই মনে করো কারোরই ভালো লাগে না, কিন্তু রেজাল্টের পরে ভালো লাগবে যারা আমাদের ক্লাসগুলো করবে। মনে করো আমার ক্লাস কারো ভালো লাগে না, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে ভালো লাগবে। কারণ কি, আমরা যেভাবে পড়াই, আমাদের অ্যাডমিশনে পড়ানোর সিস্টেম হচ্ছে আমরা এমনভাবে পড়াবো যারা আমাদের ক্লাসগুলো করবে প্রশ্ন কঠিন হলেও এরাই চান্স পাবে, সহজ হলেও এরা চান্স পাবে, কমন পড়লেও এরা চান্স পাবে, কমন না পড়লেও চান্স পাবে। বুঝতেছো? আমাদের হায়ার ম্যাথের ক্লাস তুমি যদি করো, প্রশ্ন কঠিন হইলে যদি 25-এ 10 পায়ে চান্স পাওয়া যায় তুমি 10 পাবা, যদি প্রশ্ন সহজ হইলে 25-এ 20 পায়ে চান্স পাওয়া লাগে তুমি 20 পাবা। ওই ধরনের পটেনশিয়াল তোমার মধ্যে থাকবে যদি আমাদের ক্লাসগুলো করো। কাজেই যাদের এইচএসসি পরীক্ষা খারাপ হবে তোমরা লেগে থাইকো, আগামী 3-4টা মাস বা আরো 2-3টা মাস আমাদের ক্লাসগুলো করে যদি আমাদের কথা মতো চলো, আমাদের প্র্যাকটিস শিটগুলো সলভ করো, প্রশ্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হোক, সহজ হোক, মিডিয়াম হোক, যা খুশি তা হোক, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা। সাস্টে চান্স পাওয়ার জন্য ম্যাথে কত লাগবে? এবার মনে হয় 15-16 লাগছে এরকম। আসলে ম্যাথে এক্স্যাক্টলি কত লাগে এরকম তো না, টোটাল মিলে মার্কস লাগে। ম্যাথে একটা ভালো মার্কস লাগে, বাট টোটাল মিলে 60-এর উপর 64-65 মনে লাগছে নাকি, এক্স্যাক্ট খেয়াল নাই, পরিসংখ্যান লাস্টে আর দেখি নাই। ওটা আমরা বলে দিব, সমস্যা নেই, লাস্টে বলে দিব, অসুবিধা নাই।
পড়তে থাকো। ম্যাথে গত বছর যে প্রশ্ন হয়েছে ওই প্রশ্নে 25-এ 12-13 খুব ভালো মার্কস, 10+ চান্স পাওয়ার জন্য এনাফ, 12-13 ভালো, 15+ খুব ভালো। বাট সবসময় তো আর প্রশ্নের স্ট্যান্ডার্ড সেম থাকবে না, আর ম্যাথের প্রশ্ন সবসময় কঠিন হবেই। হাই বায়োলজিতে 25-এ 20 পাওয়া আর ম্যাথে 25-এ 20 পাওয়া সেম না। জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা আর অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করা সেম না, এটা তোমাকে বুঝতে হবে। গ্রুপ পর্বের একটা ম্যাচে সেঞ্চুরি করা আর ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করা, দুইটার ক্যালিবার অবশ্যই সেম না। যে বায়োলজি কেমিস্ট্রিতে 120-এ 20 পাওয়া, 25-এ 22-23 পাওয়া আর ম্যাথে 22-23 পাওয়া, দুটার মধ্যে বহুত পার্থক্য আছে। ওই পার্থক্য মেনেই তোমাকে পড়তে হবে। টার্গেট যাদের ইঞ্জিনিয়ারিং, ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার ইচ্ছা, তোমাকে ওই স্যাক্রিফাইসটা করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।